হ্যালো, হ্যালো। আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাসটা তাহলে এখন শুরু করি। এখানে কি সেকশন বি আর হচ্ছে সি আছেন, তাই না? সেকশন বি আর সেকশন সি আছেন? জি স্যার। জি স্যার, বিএস। জি স্যার। ওকে। আচ্ছা, সেকশন বি প্রথমে বলেন। আপনাদেরকে লাস্ট ক্লাসে কতদূর আমরা কভার করছিলাম সেকশন বি? হ্যালো, সেকশন বি এ বলেন লাস্ট ক্লাসে আমরা কতদূর কভার করছি? এই যে আমরা কি মোমেন্ট ডিউ টু হুইল লোড এটা কি দেখছিলাম? সেকশন বি এর কেউ আছেন? এই যে কেউ কথা বলছে না। আচ্ছা, সেকশন বি এর ক্লিয়ার কথা জি বলেন। স্যার। জি স্যার, উইল লোডের কারণে অঙ্কটা করেছিলেন স্যার। বুঝি নাই, আরেকবার বলেন। করানো হয়েছিল উইল লোডের অঙ্কটা। হুইল লোডের কি মোমেন্ট করানো হয়েছে? মোমেন্ট ডিউ টু হুইল লোড। জি স্যার, আমাদের মোমেন্টের পার্টের একটা ম্যাথ করা হয়েছিল আর হচ্ছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টের জাস্ট বেসিক কনসেপ্ট একটু আলোচনা করা হয়েছিল। ওকে, এটা হচ্ছে সেকশন বি। আর সেকশন সি তে কি করানো হয়েছিল? স্যার জাস্ট মোমেন্টের ম্যাথটা করানো হয়েছিল। ওকে, তার মানে ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে দেখানো হয়েছে, এই তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা মূলত শুরু করব গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট করব। আর একটা হচ্ছে মোমেন্টের আরেকটা এক্সাম্পল করব। হ্যাঁ, এই দুইটা জিনিস করব আজকে। ঠিক আছে, তাহলে এটা কি আবার একটু বলার দরকার আছে? এই ম্যাক্সিমাম মোমেন্ট ডিউ টু হুইল লোড। এটা ঠিক আছে, আমার মনে হয় এটা সবাই, এটা কি কারো অসুবিধা আছে, বুঝতে পারেন নাই এবং এমন কোনো আছে, কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? এটা ওকে, ঠিক আছে। তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা আজকে আসবো হচ্ছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট ডিউ টু হুইল লোড। তো এই গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা কি? প্রথমত, আমরা এখন পর্যন্ত সিরিজ অফ হুইল লোড বা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড ব্রিজের উপর দিয়ে যদি মুভ করে, সিরিজ অফ হুইল লোড ব্রিজের উপর দিয়ে যদি মুভ করে, তাহলে আপনার পার্টিকুলার কোনো একটা পয়েন্টে মোমেন্ট বের করার ক্ষেত্রে কিভাবে হচ্ছে বের করতে হয় এটা আমরা দেখছি। তারপরে আমরা পার্টিকুলার কোনো একটা পয়েন্টে শেয়ার কিভাবে বের করতে হয়, ম্যাক্সিমাম শেয়ার, সেটা আমরা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ব্রিজটা, এই ব্রিজের পার্টিকুলার কোনো একটা পয়েন্টে আমরা মোমেন্ট দেখতেছি বা হচ্ছে শেয়ার দেখতেছি। এখান থেকে যেই মোমেন্টটা বা শেয়ারটা পাচ্ছি পার্টিকুলার কোনো একটা পয়েন্টে, ওইটাই কি ওই ব্রিজের সবচেয়ে বড় মোমেন্ট? কি মনে হয়, ওইটাই কি তার হচ্ছে একবারে সবচেয়ে বড় ম্যাক্সিমাম মোমেন্ট? এর থেকে কি আর কোনো এর থেকেও বড় কোনো মোমেন্ট ব্রিজের মধ্যে কি আর নাই? কি মনে হয় আপনাদের? মানে আমরা যে সি পয়েন্টে, এই পয়েন্টে যে ম্যাক্সিমাম মোমেন্টে বের করলাম, আপনাদের কাছে কি মনে হয় এই পয়েন্টের যে মোমেন্টটা বের করছে এটাই সবচেয়ে বেশি, এর থেকে আর কোনো বেশি মোমেন্ট নাই? বা ব্রিজের অন্য কোনো পয়েন্টে কি এর থেকেও বেশি মোমেন্ট থাকতে পারে কিনা? জি স্যার, অন্য পারে পয়েন্টও স্যার। থাকতে পারে। অন্য কোনো পয়েন্টে অবশ্যই এর থেকে বেশি মোমেন্ট থাকতে পারে, তাই তো? তাহলে এই যে প্রবলেমটা, এটা হচ্ছে
বের করা অ্যাকচুয়ালি কোন পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট পাওয়া যাবে, মানে পুরা হোল ব্রিজের কোন পয়েন্টে এই যে লোড অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি, এই লোড অ্যারেঞ্জমেন্টের জন্য কোন পয়েন্টে সবচেয়ে বেশি মোমেন্ট পাওয়া যাবে, ওর থেকে আর বেশি মোমেন্ট পাওয়া সম্ভব না। ঠিক আছে, ওই পয়েন্টটা হচ্ছে আমরা খুঁজে বের করব 1 নম্বর। তারপরে দেখবো যে হচ্ছে ওই গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা কত। বুঝতে পারছি প্রবলেমটা গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টের প্রবলেমটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যেই হুইল লোডের অ্যারেঞ্জমেন্টটা আছে, এই হুইল লোডের অ্যারেঞ্জমেন্টের জন্য ব্রিজের কোন পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট, মানে একদম গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট পাওয়া যাবে। ঠিক আছে, এবং বের করতে হবে এই গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা কত। এটাই হচ্ছে এটা প্রবলেমটা। আচ্ছা, তো কয়েকটা জিনিস আপনি দেখেন, যে কিছু কিছু মানে স্ট্রাকচার থাকবে বা কিছু কিছু কন্ডিশন থাকবে যে আপনি চোখের দেখায় বলে দিতে পারবেন, হ্যাঁ, যে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা কোথায় হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এই থেকে একটা নেই, একটা স্লাইড নেই লেখার জন্য। হ্যাঁ, মনে করেন আপনার হচ্ছে আচ্ছা, আমি গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ারের কথাই চিন্তা করি। হ্যাঁ, মনে করেন এটা একটা ক্যান্টিলিভার বিম। হ্যাঁ, ক্যান্টিলিভার বিম। বলেন তো এই বিমের ম্যাক্সিমাম শেয়ার কোথায় আসবে? সাপোর্টে স্যার। ম্যাক্সিমাম শেয়ার আসবে হচ্ছে এই সাপোর্টে। যদি এ বলি, যদি বি বলি, তাহলে ম্যাক্সিমাম শেয়ার আসবে সাপোর্টে। তাহলে এই যে এই সাপোর্ট কন্ডিশনে আপনার হচ্ছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার যদি বলি, হ্যাঁ, গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার এটা কোন পয়েন্টে হবে? এট পয়েন্ট এ। এই দিককার কোনো পয়েন্টে কি গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার হওয়ার কোনো সম্ভাবনা আছে? না কি মনে স্যার। হয় আপনার? আচ্ছা, তাহলে এই যে ক্যান্টিলিভার এরকম একটা বিম নিলাম, এখানে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় আসবে? সবচেয়ে বেশি মোমেন্ট? তাও সাপোর্টে স্যার। হ্যাঁ, মোমেন্টের ক্ষেত্রেও গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট যদি বলি, ওইটাও আসবে এট পয়েন্ট এ। বোঝা গেছে? তাহলে দেখেন এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের জন্য গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার বের করার জন্য কি আপনার কোনো ক্যালকুলেশন করা লাগলো? না স্যার। আপনি কিন্তু পয়েন্টটা হচ্ছে নিজে নিজে খুঁজে মানে এমনিতেই বুঝতে পারতেছেন যে এই পয়েন্টে সাপোর্টের এই পয়েন্টটাতেই ম্যাক্সিমাম শেয়ার আসবে এবং ম্যাক্সিমাম মোমেন্ট আসবে খুব ইজিলি। হ্যাঁ, আপনারা হচ্ছে বের করে ফেললেন চোখের দেখায়। আচ্ছা, এখন আপনি যদি গ্রেটেস্ট এই ক্যান্টিলিভার এরকম যদি কোনো একটা বিম থাকে, এখান থেকে যদি গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার বের করতে চান, আপনি বললেন যে ওইটা হচ্ছে পয়েন্ট এ তে। তাহলে অ্যাকচুয়ালি এই যে পয়েন্ট এ তে যে ম্যাক্সিমাম যে রিঅ্যাকশন, ওইটাই হবে অ্যাকচুয়ালি আপনার গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার। ঠিক আছে, আর গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বের করার ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম মোমেন্ট পাবেন কখন? যদি হচ্ছে লোডগুলা আপনি হচ্ছে এদিকে বসান, বি পয়েন্টে বসান। আমার সাথে এগ্রি? আপনি যদি গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট পেতে চান, আপনি তো বের করলেন, প্রথমে বাই করলাম পয়েন্ট, কোন পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট আসবে? এ পয়েন্টে। এখানে স্যার মোমেন্টটা কত? স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন কি কেউ দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। পাচ্ছি স্যার। স্ক্রিন কি মানে স্ক্রিন দেখতে পাচ্ছেন না কেউ নাকি? স্যার আমি পাচ্ছি না। আপনি তাহলে কেটে আবার ঢুকেন, আবার তাহলে তোমার দেখতে পাবেন। বের হয়ে আবার হচ্ছে ইন করেন। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আপনি যদি গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট ভ্যালুটা পেতে চান, তাহলে হুইল লোডগুলো কিন্তু বসাইতে হবে এইদিকে, তাই না? গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট কিন্তু হুইল এখানে বসায় লাভ নাই। কেন? কারণ মোমেন্ট কি? ফোর্স ইনটু ডিসটেন্স। ওকে,
তার মানে এখান থেকে আমি যে জিনিসটা বলতে চাই যে অ্যাকচুয়ালি গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার বা গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট এটা বের করতে হলে দুটো জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কোন পয়েন্টে, একটা ব্যাপার, আর একটা হচ্ছে হুইল লোড গুলো আপনি কোথায় বসাবেন। এই দুইটা জিনিসের উপর বেস করে আপনার হচ্ছে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বা শেয়ার হচ্ছে পাবেন। বুঝতে পারছি? একটা হচ্ছে লো পয়েন্ট আর একটা হচ্ছে লোডের পজিশন। এবার তাহলে আপনারা কমন সেন্স থেকে বলেন, আমার ধারণা এটা আপনারা পারবেন, এটা এত অদ্ভুত কঠিন কিছু না। বললাম যে এটা একটা সিম্পলি সাপোর্টেড একটা বিম। ওকে, প্রথমে হচ্ছে পয়েন্টের কথা বলবেন। হ্যাঁ, আমি যদি হচ্ছে তারপরে হচ্ছে এই লোডের পজিশন বলবেন, লোডের পজিশন দুইটা জিনিস আমাকে বলবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফর, আমি শর্টকাট লিখতেছি, গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার। ওকে, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই যে সিম্পলি সাপোর্টেড যে একটা বিম দেখতে পাচ্ছি, এই বিমে যদি হচ্ছে আপনার ধরলাম যে দিক থেকে এই থেকে হচ্ছে লোড আসবে। এখন বলেন তো যে যদি এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এই সিম্পলি সাপোর্টেড বিমের ম্যাক্সিমাম শেয়ার হচ্ছে কোথায় আসবে? স্যার সাপোর্ট সাপোর্টে আসবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে সেটা কি হবে? ম্যাক্সিমাম আপনার শেয়ারটা আসবে হয় আর এতে অথবা আর বিতে। এই যে খুঁজে পেয়ে গেছেন। হ্যাঁ, এই যে খুঁজে পেয়ে গেছেন ম্যাক্সিমাম গ্রেটেস্ট, তাহলে গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ারের পজিশন হবে হয় এতে না হচ্ছে বিতে। পজিশন হচ্ছে ক্লিয়ার। এবার বলেন আপনি যদি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা পাইতে চান, গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ারের ভ্যালুটা পাইতে চান, তাহলে লোডটা কোথায় বসাইতে হবে? লোডগুলা, স্যার বি পয়েন্টে। হ্যাঁ ভেরি গুড। যেহেতু আমি লোডটা এদিকে দেখাচ্ছি, তার মানে গ্রাজুয়ালি একটার পর একটা হুইল হচ্ছে বসাবেন কোথায়? এই বি পয়েন্টে বসাইলে এখান থেকে ওই যে ম্যাক্সিমাম রিয়াকশন বাই করবেন। ম্যাক্সিমাম রিয়াকশন, এই ম্যাক্সিমাম রিয়াকশনটাই হবে আপনার অ্যাকচুয়াল ম্যাক্সিমাম রিয়াকশন যখন পাই যাবেন, এই ম্যাক্সিমাম রিয়াকশনটাই হবে গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার। বুঝতে পারছি? এটা কি ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, স্যার একবার বলে ভালো হয়। কোনটা আরেকবার বলবো? স্যার ওই লোড বসানোটা। আচ্ছা, গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার কোথায় হবে এটা কি বুঝতে পারছেন? পয়েন্টটা কোন পয়েন্টটা হবে? জি স্যার, এটা হচ্ছে এর বি পয়েন্ট, এটা বুঝতে পারছি। ওকে, এখন তাহলে এই গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ারের ভ্যালুটা কত? ঠিক আছে, এটা হচ্ছে বের হবে আপনার লোডের পজিশনের উপরে। তাহলে এখন দেখেন এই যে এ পয়েন্টে যদি আমি লোডটা দিকে এই থেকে কাজ করে, লোডটা যদি এই থেকে বাম থেকে ডান দিকে যায় চাকাগুলা গাড়িগুলা, তাহলে কি এ পয়েন্টে পাবেন? না, এ পয়েন্টে পাবেন না। কোন পয়েন্টে পাবেন? বি পয়েন্টে। বি পয়েন্ট। কেন? কারণ হ্যাঁ, ওই জন্যই বললাম যে অ্যাকচুয়ালি এই জায়গায় গ্রেটেস্ট ম্যাক্সিমাম পয়েন্ট অ্যাকচুয়ালি এ হচ্ছে বাদ, আপনার আসবে কোথায়? বিতে। ঠিক আছে, গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার। এখন এই গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ারটা কত কিভাবে বের করবেন? ম্যাক্সিমাম রিঅ্যাকশন বের করলে শেয়ারটা বের হয়ে যাবে, ম্যাক্সিমাম শেয়ার। হ্যাঁ, ওকে, এই যে গ্রেটেস্ট, এই যে ম্যাক্সিমাম যে রিঅ্যাকশন যেটা বের হবে ওইটাই অ্যাকচুয়ালি হবে গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি স্যার। কাজেই গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার নিয়ে এত ওয়েট হওয়ার কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি হচ্ছে মোমেন্ট নিয়ে চিন্তা করেন। মোমেন্ট চিন্তা করেন, এই যে সিম্পলি সাপোর্টেড যে বিম, এই সিম্পলি সাপোর্টেড বিমের ম্যাক্সিমাম মোমেন্টটা কোথায় হবে? স্যার সেন্টারে, Middle span. স্প্যানের মাঝে, সেন্টারে, মানে স্প্যানের মিড বরাবর। মিড বরাবর? কিভাবে বুঝলেন মিড বরাবরই হবে? স্যার ওই যে বিএমডি ডায়াগ্রাম থেকে মিড বরাবর হয় না? আপনার এটা যদি হচ্ছে আপনার এটা যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হইতো, মনে করেন এই লোডটা মুভিং লোডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হইতো, তাহলে চোখ বন্ধ করে বলে দিতে পারতেন যে সি সাপোর্ট পয়েন্টে। থেকে যে পোস্টগুলো থাকবে ওই পোস্টটার জন্যই হবে, সাপোর্ট থেকে যতগুলো থাকবে তার জন্যই আসবে। আমি আপনার কথাটা স্যার বুঝতে এটা পারি কি না, বি একবার বলেন। পয়েন্টেই হবে? তার বলছে সাপোর্ট থেকে যতটুকু দূর থাকবে এটা পোস্টটা তার হিসাব অনুযায়ী হবে। আচ্ছা ঠিক আছে, আপনার এই এটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, দেখেন একজন বললেন যে মাঝখানে হবে। ঠিক আছে, মাঝখানে কখন হবে? যদি আপনার এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হইতো তাহলে আপনি চোখ বন্ধ করে বলে দিতেন
যে ম্যাক্সিমাম মোমেন্ট আসবে হচ্ছে সি পয়েন্টে, ঠিক আছে, তাই না? ডাব্লিউ স্কয়ার বাই 8 করে। যদি একটা পয়েন্ট লোড থাকতো, জাস্ট একটা পয়েন্ট লোড, তারপর আপনি বলে দিতেন যে ম্যাক্সিমাম মোমেন্টটা আসবে হচ্ছে সি পয়েন্টে। কিন্তু আপনার যে গাড়ির যে চাকাগুলা, এটা কি হচ্ছে একটা লোড? না স্যার। এটা কিন্তু অনেকগুলো লোড, এবং লোড টু লোডের ডিসটেন্স হচ্ছে বিভিন্ন রকম, লোডের ভ্যালুগুলো বিভিন্ন রকম, ঠিক আছে? এখন কি মাঝখানে আসবে ম্যাক্সিমাম মোমেন্টটা, কি মনে হয়? না স্যার। না আবার স্যার। হ্যাঁ, লোডটা যদি একটু সরে যায় তাহলে কিন্তু মোমেন্টের মাঝখানে আসবে না, ঠিক আছে? সো এই সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, আচ্ছা কেউ একজন আসছে, আমি আগে ওনাকে ইন করাই। ও, আপনারা যারা বুঝতেছেন না তারা হচ্ছে ক্লাসেই কোশ্চিন করে বুঝে নেন, পরে কিন্তু আমরা আরো অন্যান্য জায়গায় যাব, তখন এই যে ব্যাক এগুলা পরে আবার ব্যাক করে আসলে কি বলে হচ্ছে এত সময় নিয়ে বোঝানো যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কি কি একটা কনক্লুশনে আসলাম। আমাদের কনক্লুশনটা হচ্ছে এরকম যে সিম্পলি সাপোর্টেড যদি বিম থাকে এবং তার উপর দিয়ে যদি এরকম সিরিজ অফ পয়েন্ট লোড বা সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোড মুভ করে, তাহলে এটার গ্রেটেস্ট ম্যাক্সিমাম পয়েন্ট আপনি জাস্ট হচ্ছে এরকম ক্যান্টিলিভারের মতো বলে দিতে পারবেন না, ঠিক আছে? তাহলে এটা কোনো একটা ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করে একটা হিসাব করে আপনার বের করতে হবে কোন পয়েন্ট এবং হচ্ছে আপনার কোন লোড পজিশনটা কিভাবে বসাইলে আপনার কোন পয়েন্টে ম্যাক্সিমাম গ্রেটেস্ট মোমেন্ট আসবে সেটা বের করতে হবে। বুঝতে পারছি প্রবলেমটা? জি স্যার। হ্যাঁ, তো এই জিনিসটাই এবার আমরা হচ্ছে করব। তো ওই জন্য আমরা গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার নিয়ে কিন্তু অডিট না, কারণ আপনি এমনিতেই বলে দিতে পারলেন যে কোন পয়েন্টে গ্রেটেস্ট ম্যাক্সিমাম শেয়ার হবে। আপনার হচ্ছে অডিট হচ্ছে মোমেন্ট নিয়ে, কারণ মোমেন্ট নিয়ে আপনি বলতে পারতেছেন না কোন পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট হবে এবং লোডের পজিশনটা কি হবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের একটা রিয়েল প্রবলেম। ক্যান্টিলিভারের ক্ষেত্রেও আপনি কিন্তু বলে দিতে পারতেছেন কোন পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার হবে এবং কোন পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট হবে। ম্যাক্সিমাম মোমেন্ট বাই করতে গেলে এই বড় লোডগুলো বসাইতে হবে আপনার এই যে ইন্ডের দিকে, তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট চলে আসবে। প্রবলেমটা হচ্ছে এই সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম মোমেন্টটা অ্যাকচুয়ালি কোথায় হবে এবং লোডের পজিশনগুলো কিভাবে হবে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা আপনি চোখের দেখায়, ঠিক আছে, করতে পারবো না, এটা একটা ইন্সপেকশন বা ক্যালকুলেশন করে দেখতে হবে, ঠিক আছে? এগুলো যেমন বাই ইন্সপেকশন বলে দিতে পারতেছেন, এটা পারবেন না, এটাকে ক্যালকুলেশন করতে হবে। এই জন্য আমরা যে প্রবলেমটা হচ্ছে নিছি এখানে, আমাদের যে প্রবলেমটা এই প্রবলেমটা একটা সিম্পল সাপোর্টেড বিম, তার উপর দিয়ে যদি হচ্ছে আপনার এরকম সিরিজ অফ হুইল লোড যায়, তাহলে আমরা দেখব কোন পয়েন্টে ম্যাক্সিমাম কি বলে হচ্ছে মোমেন্টটা আসবে এবং ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা কত। ওকে, এখন আবার কমন সেন্স থেকে বলেন আপনারা, এই যে সিরিজ অফ হুইল লোডটা দেখতে পাচ্ছেন, যে দেখতে পাচ্ছেন, এই যে সিরিজ অফ হুইল লোড দেখতে পাচ্ছেন, এই হুইল লোডগুলোর মধ্যে কোন লোডগুলা মানে ব্রিজের মধ্যে বসাইলে আপনি ম্যাক্সিমাম মোমেন্ট পাবেন? ছোট লোডগুলো স্যার নাকি 3 থেকে 6 পর্যন্ত। বড় লোডগুলা? বড় লোড। কেন? কারণ আমি খুঁজতেছি ম্যাক্সিমাম মোমেন্ট সমান সমান কি ফোর্স ইনটু ডিস্টেন্স। তার মানে হচ্ছে আমি যদি বেশি, যেহেতু গ্রেটে ম্যাক্সিমাম মোমেন্ট খুঁজতেছি, কাজে আমার হচ্ছে বড় যে লোডগুলা, বেশি বড় যে লোডগুলা, সেগুলা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমি ম্যাক্সিমাম মোমেন্ট পাবো। ওকে, তাহলে এখন এখান থেকে ইচ্ছা মতো আপনার লোড নিয়ে ক্যালকুলেশন করলে হবে না, গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা পাবেন না। পাইতে হলে কি করতে হবে, এই যে পুরা যে হুইল লোডের যে অ্যারেঞ্জমেন্ট,
এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে যেই লোডগুলা হচ্ছে বড় বড় লোড সেইগুলা হচ্ছে বসাইতে হবে। তাহলে এখন আপনারা একটু আগে একজন বললেন যে ম্যাক্সিমাম লোড হচ্ছে কি 3 থেকে 6, তার মানে W3 থেকে W6, এই লোডগুলি হচ্ছে আমার বড় বড় লোড, তাই তো? কত করে আছে? 30 120। তাহলে এই লোডগুলা ব্রিজের কতটুকু ডিস্টেন্স কভার করতেছে? এখান থেকে এটা 12, 24, 36, তার মানে এই পর্যন্ত আসতেছে কত? 36 ফিট ব্রিজটা হচ্ছে কভার করলো, তাই তো? আমার ব্রিজটা কত আছে? আছে হচ্ছে 60 ফিট, ফিট তাই না? তার মানে এই 36 ফিটের মধ্যে যে বড় বড় হুইলগুলো এগুলো তো আসবে, আর রাখবোই। এর পাশাপাশি আরো হচ্ছে হুইল সম্ভবত আসবে, হিসাব করে দেখি আসবে কিনা। আমি যদি হুইল 2 নেই, মানে হুইল 2 থেকে হুইল 6 এটা যদি ব্রিজের মধ্যে আনি, তাহলে কতটুকু ডিস্টেন্স কভার করে দেখেন। এখান থেকে 36, এখানে কত আসে? 20, তাহলে কত হয়? 56, তাই তো? 56 হ্যাঁ, তাহলে আমি অ্যাকচুয়ালি হুইল 2টাকেও ব্রিজের মধ্যে আনতে পারি, এটা একটা কেস, ঠিক আছে? আচ্ছা, এখন হুইল 2 আনবো, হুইল 7ও আনবো, এটা কি সম্ভব? না স্যার। স্যার হুইল 2 এবং হুইল 7 একসাথে আসবে না। কেন আসবে না? তাহলে 60 ফিটটা কভার হয় না, 60 ফিটের বাইরে চলে যায়। তাহলে আমার হাতে দুইটা স্কোপ আছে, হয় আমার হচ্ছে নিতে হবে 2 থেকে 6, অথবা আমার নিতে হবে 3 থেকে 7, ঠিক আছে? এখন আপনি কোনটা নেবেন? 3 থেকে 7, 3 থেকে 7 3 থেকে 7 নিলে কতটুকু ডিস্টেন্স কভার হয়? বা 36 আর এদিকে হচ্ছে 15, 51। এখন কোশ্চেন হচ্ছে, আপনাকে দুইটা কেস আসছে, আপনি কি 2 থেকে 6 নেবেন নাকি 3 থেকে 7 নেবেন? দুটার মধ্যে কোনো একটা নিতে হবে, কোনটা নেবেন? 3 থেকে 6 3 স্যার। থেকে 3 থেকে 7 কারণ লোড বেশি 7-এর। ওকে, ভেরি গুড। আমরা হচ্ছে 3 থেকে 7 নিব। কেন? কারণ 3 থেকে 7 নিব কারণ হচ্ছে এখানে 7 নম্বর যে হুইলটা, এটার লোড হচ্ছে 15, আর যদি 2 নিতাম তাহলে লোডটা হতো কত? 10। বেশি আছে, তাই না? 3 থেকে 7 নিলে ব্রিজের মধ্যে আমরা বেশি লোড হচ্ছে আনতে পারতেছি, তার মানে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে আমরা এইখানে পাওয়ার সম্ভাবনাই এখানেই পাবো, ঠিক আছে? এটাতে পাবো না। ওকে, তাহলে এখন কি করলাম? এই যে এই হুইলগুলা হচ্ছে 3 থেকে 7 ব্রিজের মধ্যে বসাইলাম, ঠিক আছে? এখন আপনি কোশ্চেন করতে পারেন, 3 থেকে 7 যে হুইলের মধ্যে বসাবো, কিভাবে বসাবো, কোন লোডটাকে কোথায় দিব, তাই তো? এই যে বসাবেন, Distance অনুযায়ী। ডিসটেন্স গুলা কিভাবে দেব? এটা কিন্তু একটা কোশ্চেন। ডিসটেন্সটা আমি কিভাবে দেবো? এটা কি কোনটাকে আগে দেবো, মানে কতটুকু সরাবো, তাই না? এটা কিন্তু কোশ্চেন, ঠিক আছে? এটার এখানে অ্যান্সার দিই। তো এটার একটা থিওরি আছে, বুঝছেন? এটার একটা থিওরি আছে যে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট পাইতে হলে অ্যাকচুয়ালি এটা একটা থিওরি আছে, বুঝছেন? থিওরিটা আমি এখানে আনি নাই কারণ হচ্ছে একবার এই এক ক্লাসে থিওরি দেখাইছিলাম, স্টুডেন্টরা খুব একটা রেসপন্স করে নাই দেখে এটা দেখায় নাই, কিন্তু আপনাদেরকে মনে হয় এটা একটু দেখানোর দরকার। এটা হচ্ছে হিবলারের বই আপনাদের কাছে আছে? জি স্যার। তো হিবলারের বইয়ে পাবেন এটা 6.7-এ। হ্যাঁ, ওইখানে হচ্ছে আচ্ছা, আমি আগে কনসেপ্টটা বলে দিয়ে তারপরে হচ্ছে ভিতরে আসি, তাহলে মনে হয় একটু মিনিংফুল হবে। এখানে বলছে যে সিম্পলি সাপোর্টেড আগে আমি আউটপুটটা বলে দিচ্ছি, হ্যাঁ, এরপরে ইনপুটটা দিচ্ছি, তাহলে মনে হয় একটু ইজি হবে। এখানে বলছে যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম মোমেন্ট যদি পাইতে চান, তাহলে আপনার তিনটা জিনিস নিয়ে কাজ করতে হবে। এক হচ্ছে সিজি অফ আপনার হচ্ছে বিমের সিজি একটা বাইর করতে হবে। 2 নম্বর বাইর করতে হবে সিজি অফ CG of লোড, ঠিক আছে? সিজি অফ লোডের এই যে সবগুলো লোডের সিজি বাইর করতে হবে। আরেকটা বাইর করতে হবে সিজি অফ হচ্ছে ক্রিটিক্যাল হুইল। ওকে, এগুলো বাই করতে হবে। ব্যাকওয়ার্ড কনসেপ্টটা বলছে কি, যে হচ্ছে এই যে ক্রিটিক্যাল হুইল যেটা,
আচ্ছা বলি, এটা বলছে ক্রিটিক্যাল যে হুইল যেটা, এটা হচ্ছে এম এম ভাবে বসাইতে হবে। মানে হচ্ছে ধরলাম যে এক লাইন দিলাম, এটাকে বলছি হচ্ছে ফর এক্সাম্পল আমি ড্র করি, ড্রটা এখানে না করি, ড্রটা অন্য জায়গায় করি, কারণ এখানে ড্র করলে আবার ঝামেলা আছে, এখানে করি। হ্যাঁ, ড্রটা ফর এক্সাম্পল এটা আপনার ব্রিজ, এদিকে ধরলাম সিম্পল সাপোর্টেড ধরলাম, তাহলে এটা সিজি, ব্রিজের সিজি কোথায় হবে? ঠিক মাঝখানে, তাই না? এটা যদি ব্রিজের এল হয় তাহলে এটা সিজি কোথায়? ব্রিজের সিজি কোথায়? মিড এল স্পেশাল। বাই L/2। হ্যাঁ, L/2 হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সিজি অফ বিম বা ব্রিজ, যেটা বলি না কেন, বিম আর ব্রিজ। আচ্ছা, তো বলছে যে হচ্ছে সিজি অফ ক্রিটিক্যাল লোড, ফর এটা কালারটা চেঞ্জ করে লিখতেছি, এই যে এই কালার দিচ্ছি, বললাম যে এটা হচ্ছে সিজি অফ ক্রিটিক্যাল লোড। আরেকটা কালার নিচ্ছি, সবুজ কালার, এটাকে বললাম সিজি অফ আপনার হচ্ছে, এটাকে হয়তো বলছি সিজি অফ আপনার লোড। এই লোড বলতে হচ্ছে যে সবগুলা লোডের যে সেন্ট্রয়েড, লোডের সেন্ট্রয়েড, ঠিক আছে, সিজি অফ লোড। আর এটাকে হয়তো বললাম, এটাকে বললাম সিজি অফ ক্রিটিক্যাল লোড। ক্রিটিক্যাল লোড জিনিসটা কি, এটা পরে বলতেছি। ক্রিটিক্যাল হুইল অ্যাকচুয়ালি, ক্রিটিক্যাল হুইলের লোড বলছে। কনসেপ্টটা হচ্ছে এরকম যে এই যে সিজি অফ সেন্টার, হ্যাঁ, ব্রিজের সেন্টার থেকে ক্রিটিক্যাল হুইল হচ্ছে যত দূরে থাকবে, সেন্টার থেকে লোডের সেন্টারের যেটা, এটা হচ্ছে সেম তত দূরে থাকতে হবে। টোটাল ডিসটেন্স যদি এ হয়, ক্রিটিক্যাল লোডের হুইল থেকে আপনার লোডের সেন্টারের ডিসটেন্স যদি এ হয়, তাহলে বলতেছে কি সেন্টার যেটা, ব্রিজের সেন্টার, সেন্টার থেকে এই ক্রিটিক্যাল হুইল, এটা এখান থেকে যত দূরে থাকবে, এখান থেকে সিজি অফ লোড যেটা, এটা একই একই ডিসটেন্সে থাকতে হবে। যদি থাকে তাহলে এই কন্ডিশনে আপনার হচ্ছে ম্যাক্সিমাম, গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা পাবেন। বুঝতে পারছি কনসেপ্টটা? জি স্যার। বলছে কি, যে বলছে দি গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বা হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্ট আন্ডার এনি লোড অকার হোয়েন দি লোড, লোড বলতে এটা ক্রিটিক্যাল লোড বা ক্রিটিক্যাল হুইল, অ্যান্ড দি সেন্টার অফ গ্র্যাভিটি অফ অল লোড অন দ্য বিম। সেন্টার অফ গ্র্যাভিটি বলতে হচ্ছে সিজি অফ লোডের সেন্টার আর কি, যতগুলো লোড হুইল আছে তাদের লোডের সেন্টার আর ইকিউ ডিস্টেন্স ফ্রম দি সেন্টার অফ দি বিম, বিমের সেন্টার থেকে এটা যত দূরে থাকবে তত থাকবে। যদি এই কন্ডিশনটা আপনি হচ্ছে রাখতে পারেন, তখন যে মোমেন্টটা আসবে ওইটা হবে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বা হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্ট। তাহলে এখন আপনার কাছে প্রশ্ন হইতে আসতেই পারে যে অ্যাকচুয়ালি এই যে কন্ডিশনটা, এটা কিভাবে আসলো বা কোথা থেকে আসলো, কেন আসলো? তাই তো, এইটা অ্যাকচুয়ালি আপনারা নিজেরা আগে দেখেন, যদি না বুঝতে পারেন তাহলে আমাকে নেক্সট ক্লাসে এটা বললে আমি দেখাই দিব না। যে হিবলারের বই আছে, হ্যাঁ, হিবলারের বইয়ে আপনি 6 পয়েন্ট, আমি জানি না কোন ভার্সনটা আপনাদের কাছে আছে, দেখে নিয়েন, 6.7 আছে। 6.7 অ্যাবসলিউট ম্যাক্সিমাম শেয়ার অর মোমেন্ট। শেয়ার নিয়ে তো আমি বললাম, এটা ক্রিটিক্যাল হওয়ার কিছু নেই। এখানে যেটা করছে, এখানে হচ্ছে গিয়ে যে এরকম ধরে নিয়েছে, এরকম 3টা লোড আছে, 1 2 3, একটা F1 F2 F3, মানে তিনটা এক্সেলের একটা গাড়ি। তো প্রথমে ধরে নিচ্ছে যে F1 যে লোডটা আছে, হ্যাঁ, ধরে নিচ্ছি যে এই F1 লোডটাতেই গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে কি করছে, যে F1 যে লোডটা, এই যে এটা হচ্ছে ব্রিজের সেন্টার লাইন, সেন্টার লাইন থেকে ধরে নিয়েছে যে ঠিক আছে, সেন্টার লাইন থেকে এদিকে এক্স ডিস্টেন্স দূরে যখন থাকবে তখন হচ্ছে ম্যাক্সিমাম, গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট পাবো, ঠিক আছে? তো এই অ্যাজাম্পশনটা প্রথমে করছে। তারপরে কি করছে, এই লোডের সেন্টার বের করছে, 3টা লোডের সেন্টার বের করছে, এটার নাম দিছে হচ্ছে এফআর। ওকে, এরপরে করলো, তারপরে হচ্ছে আর কিছুই না, মোমেন্ট নিচ্ছে অ্যাকচুয়ালি, এখান থেকে মোমেন্ট নিচ্ছে,
এই যে F2 যেটা, ঠিক আছে, এই F2 পয়েন্টের মোমেন্ট নিছে, মোমেন্ট নিয়ে দেখছে এই মোমেন্টটা হচ্ছে কত আসছে, ঠিক আছে, এটা একবার নিছে, আরেকবার চিন্তা করছে যে না যদি হচ্ছে F3 যেটা, হ্যাঁ এই F3 এর কারণে আসতে পারে, তখন F3 এর জন্য আরেকটা, আচ্ছা ওইটা আমি পরে আসি। তো এটা আপনারা আগে নিজে দেখেন, ঠিক আছে, এখানে আগে দেখেন, দেখলে এটা ক্যালকুলেশন করে দেখা গেছে যে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট তখনই আসবে যদি এক্স এর যে ডিসটেন্সটা ওইটা হচ্ছে এক্স বার বাই 2 আসে। দ্যাট মিন্স আপনার হচ্ছে একটু আগে এটা বললাম, এই যে সেন্টার লাইনের এইদিকে লোডের সেন্টারেট যা হবে, সেন্টার লাইনের এদিকে ক্রিটিক্যাল যে হুইলটা তার ডিসটেন্স যদি সেম থাকে, একবারে হচ্ছে হুবহু ইকুই ডিসটেন্স থাকে, তাহলে ওই কন্ডিশনে আপনার হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট আসবে। ওইটা হচ্ছে এখানে প্রুফ করছে, ঠিক আছে। আমার মনে হয় এটা আপনারা একটু নিজে দেখেন, ছোট্ট একটা জিনিস আছে, আমার ধারণা এটা নিজে বুঝতে পারবেন। এই যে এটা, ঠিক আছে, কিভাবে হচ্ছে ইকুই ডিসটেন্সের কথাটা বলছে। অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্ট ইন এ সিম্পল সাপোর্টেড বিম occur under one of the centroid force such that this force is positioned on the beam so that it and the resultant force of the system are equidistant from the beam central line। আমি যেটা বললাম আর কি। তো এটাই আর কি, যারা হচ্ছে মনে করতেছেন যে কিভাবে এই ইকুইডিস্টেন্সটা আসলো কন্ডিশনটা, তারা হচ্ছে এটা একটু দেখে নেন, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে এরপর দিন ক্লাসে বললেন। তো এই হলো মানে কন্ডিশন আর কি, এটা কার ক্ষেত্রে, সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আপনি যদি হচ্ছে সেন্ট্রাল লাইনটা বের করতে, সরি এই গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে চান, তাহলে আপনার প্রথমত তিনটা সেন্টার বের করতে হবে। একটা হচ্ছে ব্রিজের সেন্টারয়েড, একটা হচ্ছে এই লোডের সেন্টারয়েড, আর আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল হুইল, যেটা ওই ক্রিটিক্যাল হুইলের পজিশন, ক্রিটিক্যাল হুইলটা কোথায় আছে, কোনটাকে আপনি ক্রিটিক্যাল হুইল ধরবেন, ঠিক আছে। তার কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে ক্রিটিক্যাল হুইলটা আপনার হচ্ছে এরকম ভাবে বসাবেন যাতে করে সেন্ট্রাল লাইনের এক পাশে ক্রিটিক্যাল হুইল যত দূরে থাকবে, সেন্ট্রাল লাইনের অপর পাশে লোডের সেন্টারটা একই ডিস্টেন্সে থাকে, ঠিক আছে। এরকম ভাবে আপনার এই হুইলের লোডগুলোকে বসাইতে হবে, যে হুইলের অ্যারেঞ্জমেন্টটাকে বসাইতে হবে। বসানোর পরে তারপরে আপনি হচ্ছে মোমেন্ট নেবেন, মোমেন্ট নিলে ম্যাক্সিমাম মোমেন্টটা বেড়ে যাবে। সিম্পল হিসাব, বুঝতে পারছি। আচ্ছা, এখন আনাম স্যার যেটা করছেন, আনাম স্যার হচ্ছে এই এই ইয়ার কি বলে এটা, হিবলার বা অন্যান্য মেথড দিয়ে করলে আপনার দুইবার চেক করতে হয়, দুইবার। যেমন হচ্ছে ক্রিটিক্যাল মানে দুইবার চেক করতে হয়, দুইটা কেসে চিন্তা করতে হয়। আর আনাম স্যারের এই কোয়েশ্চন ইউজ করলে দুইবার করতে হবে না, একবার করলেই বের হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য আমি হচ্ছে এটা দিয়েই পড়াই আর কি, কিন্তু আমি ভাবছি যে ওইটাও দেখাবো, একটু সময় থাকলে ওইটাও দেখাবো। ওকে, তাহলে এখন দেখেন এই প্রসেসটা দেখেন। এখানে যেটা করে আপনার ম্যাক্সিমাম মোমেন্ট বের করার জন্য একটা ইকুয়েশন বের করতে হয়। এই যে একটা ইকুয়েশন আছে, ঠিক আছে। ইকুয়েশনটাতে কয়টা প্যারামিটার আছে দেখেন, একটা হচ্ছে সামনে শূন্য পি, সামনে শূন্য পি তাহলে কি বলেন তো, হুইলের উপরে লোডের সমস্যা হলো স্ক্রিনের উপরে লোড আছে এই সবগুলা হচ্ছে যোগ করে দিতে হবে। এল হচ্ছে আপনার এই যে ডিসটেন্সটা, টোটাল স্প্যানের লেন্থ। আর এ, এই যে এটা তো ওই যে বললাম এই জিনিসটা কি, হ্যাঁ এটা হচ্ছে এ। আর পিনট যেটা, এই পিনট এবং বি, এটা যেহেতু এই ইকুয়েশন দিয়ে করতেছেন একটু মনে রাখতে হবে, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে যেহেতু ইকুয়েশন ধরে করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে এই পিনট এবং বি, ডেফিনেটলি বি বুঝতেছেন, বি হচ্ছে একটা ডিসটেন্স বোঝাচ্ছে। আর এই পিনট যেটা, এই পিনটটা হচ্ছে নিশ্চয় লোড বোঝাচ্ছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে পি নট হচ্ছে কোন লোডগুলি আর বি হচ্ছে কোন ডিসটেন্সটা। ওকে, তো এটা হচ্ছে কি যেখানে আপনি হচ্ছে লোডটা মানে ক্রিটিক্যাল লোড যেটা ধরবেন, মানে ক্রিটিক্যাল লোডটা যেখানে থাকবে তার শর্টেস্ট যে ডিসটেন্সটা সাপোর্টের, ক্রিটিক্যাল লোড থেকে সাপোর্টের শর্টেস্ট যে ডিসটেন্স ওইটা নিয়ে কাজ করতে হবে। বোঝা গেছে? ক্রিটিক্যাল লোড যেটাকে ধরবেন, ঠিক আছে, ওইটা থেকে সাপোর্ট হচ্ছে শর্টেস্ট সাপোর্টটা, যেদিকে ওই দিককার লোডগুলো চিন্তা করবেন। তাহলে পি নট হচ্ছে লোড, ওই সব লোড যেগুলা হচ্ছে আপনার ক্রিটিক্যাল লোড যেখানে ধরবেন, যেটাকে ধরবেন
সেটার হচ্ছে সাপোর্টের দিকে শর্টেস্ট যে সাপোর্ট ডিসটেন্স ওই দিককার লোডগুলা হচ্ছে পি নট, আর বি হচ্ছে ডিস্টেন্স, লোডগুলার ডিস্টেন্স। ওই কথাটা এখানে বলছে, আমি আমি দেখাচ্ছি, তা এখানে আমি আরেকবার বলবো। এই এক্সাম্পলটা করার পরে আবার জিনিসটা একবারই ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে যে এখানে দেখাচ্ছি এখানে আছে। আচ্ছা, তাহলে এখানে এর পরেরটাতে আসি, এর পরের স্লাইডে আসি। এখানে তাহলে আমরা কয়েকটা জিনিস খেয়াল করব। একটা হচ্ছে সেন্টার অফ বিম। এখানে সেন্টার অফ বিম কোনটা হবে বলেন? এই ব্রিজের সেন্টার অফ বিম কত? 40 স্যার, W5 30 স্যার, এই কি বলে? 30 স্যার, বিমের সেন্টার কত? 30, রাইট? 30 স্যার। হ্যাঁ, 60-এর মধ্যে 30 হবে। 30 এখন কোন দিক থেকে নেবেন? আপনি বি থেকেও নিতে পারেন, এ থেকেও নিতে। আমি ধরে নিচ্ছি বি থেকে নিচ্ছি, তাহলে এই থেকে চিন্তা করছি 30 ফিট দূরে হচ্ছে বিমের সেন্টার। আচ্ছা, তাহলে এখন ক্রিটিক্যাল লোড কোনটা নেবেন? ক্রিটিক্যাল লোডটা নেওয়ার উপায় হচ্ছে সেন্টারের কাছাকাছি একটা হুইল নেবেন, সেন্টারের কাছাকাছি একটা হুইল নেবেন। বুঝা গেছে? তাহলে এখন এখানে সেন্টারের কাছাকাছি হুইল কোনটা? এই যে এটা 5 নম্বর হুইলটা, 3, 4, 5 নম্বর হুইলটা হচ্ছে ব্রিজের সেন্টারের কাছাকাছি একটা হুইল। এটাই হচ্ছে প্রথমে নেবেন হচ্ছে ক্রিটিক্যাল হুইল। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে সিজি অফ লোড কি হবে? এই সবগুলা যে লোডের সেন্টার বের করবেন। স্যার একটা লোডের কোশ্চেন ছিল, হ্যাঁ, বলেন। স্যার আমাদের কোনো হুইল অ্যারেঞ্জমেন্ট আর সেটআপ করলাম না, জাস্ট তাহলে কিভাবে বলবো যে কোনটা সাপোর্টের কাছাকাছি হবে, মানে মিডের কাছাকাছি হবে? মিডের কাছাকাছি হবে কিভাবে বুঝবেন? এখানে যখন আপনি এটা নিয়ে আসবেন, এটা ডিসটেন্স কত আছে? ডিসটেন্স আপনার 36 আর হচ্ছে 15, 51। তাহলে 51 যখন এখানে বসাবেন, হ্যাঁ, তাহলে আপনি এমন ভাবে বসাইলে দেখবেন যে হচ্ছে কোনো একটা সেন্টার লাইনের কাছাকাছি একটা হুইল থাকবেই। এটাকে যখন আপনি এখানে বসাবেন, দেখবেন সেন্টার লাইনের কাছাকাছি একটা হচ্ছে হুইল থাকবে, কম ডিস্টেন্সের হুইল থাকবে। ঠিক আছে? বসাইলে ওইটাই হবে W1 ক্রিটিক্যালি। বুঝতে পারছি? এই সবগুলা হুইল লোডকে যখন আপনি এখানে বসাবেন, তখন তো যে কোনো একটা হুইল হচ্ছে সেন্টার লাইনের কাছাকাছি থাকবে। তো এখানে হচ্ছে 5 নম্বর যে হুইলটা, এটা হচ্ছে ব্রিজের সেন্ট্রয়েডের কাছাকাছি থাকবে। ঠিক আছে? ওইটাকেই আপনি প্রথমে ধরে নেবেন হচ্ছে ক্রিটিক্যাল হুইল। ওইটাকেই ধরবেন ক্রিটিক্যাল হুইল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হইল। এখন বলা হচ্ছে যে সামনে পি হচ্ছে হুইলের উপর যতগুলি, ব্রিজের উপরে যতগুলি হুইল আছে তাদের লোডের সাম। এল তো বুঝতেছেন স্প্যান লেন্থ। আর এ তো হচ্ছে বললাম একটু আগে যে এ হচ্ছে ক্রিটিক্যাল হুইল এবং সিজির মধ্যবর্তী ডিসটেন্সটা হচ্ছে এ। ঠিক আছে? এটা কিভাবে আসবে এটা আমি দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। পিনট হচ্ছে কি? পিনট হচ্ছে, এখন দেখেন এই যে হুইলটা যে বসাইছি আমি, এই হুইলটা যে বসাইছি, এই হুইলটা অ্যাকচুয়ালি সেন্টার লাইনের লাইনটা বলছেন 30 ফিট। তাহলে এখান থেকে এটা 28 ফিট দূরে আছে, এটা 28 ফিট দূরে আছে। আচ্ছা, এই W5 এদিক থেকে 28 ফিট দূরে আছে, আর এদিক থেকে তাহলে কত ফিট দূরে আছে? 32 ফিট দূরে। এদিকে 32 ফিট, এদিকে হচ্ছে 28 ফিট। তাহলে W5 বা ক্রিটিক্যাল যে হুইলটা, এটার শর্টেস্ট ডিস্টেন্স কোন দিকে? সাপোর্ট বি এর দিকে, তাই না? শর্ট ডিস্টেন্সটা হচ্ছে সাপোর্ট জিসি বি এর দিকে। বি এর দিকে। তাহলে এই যে পিনট হবে কি বলছে? লোড অন দি শর্টার সাইড অফ ক্রিটিক্যাল সেকশন। বুঝা গেছে? লোড অন দি শর্টার সাইড অফ ক্রিটিক্যাল সেকশন। মানে এই ইকুয়েশনটা এমনভাবে ডেভেলপ করা হয়েছে, যেটা হচ্ছে অবশ্যই আপনার হচ্ছে এই যে ক্রিটিক্যাল লোড নিচ্ছেন তার শর্টার সাইডের লোডগুলো নিয়ে কাজ করতে হবে, যদি আপনি এই ইকুয়েশন নিয়ে কাজ করতে চান। ঠিক আছে? এটাই বলছিলাম, এটা একটু মনে রাখতে হবে আর কি। ঠিক আছে? তাহলে এখানে শর্টার সাইড কোনটা? 28 ফিট। তার মানে 28 ফিটের দিকে, 6 ও 7। হ্যাঁ, তাহলে 28 ফিটের দিকে কোন লোডগুলো আছে? 6 এবং 7, এগুলো নিয়ে কাজ করতে হবে। আর বি কি হবে? বি হচ্ছে ক্রিটিক্যাল যে হুইল, ক্রিটিক্যাল হুইল থেকে আবার হচ্ছে এই অন্যান্য যে হুইলগুলো বা পিনট, এটা হচ্ছে কত দূরে আছে তার ডিস্টেন্স।
বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনার এই জিনিসটা এই যে পি নট এবং বি এর ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যে এই যদি হচ্ছে আপনি এই যে এই এক্সাম্পলটা আছে না, এই যে এটা যেখান থেকে হচ্ছে যে বের করছে, এই ইকুয়েশনটা যদি সলভ করেন বা এই ইকুয়েশন দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা একটু দ্রুত করার জন্য একটা ইকুয়েশন ডেভেলপ করে করতেছি। আপনি যদি মনে করেন যে না আমি ইকুয়েশন দিয়ে করব না, তাহলে হচ্ছে এভাবেও করতে পারেন। এটাতে করলে আপনার দুইটা কেস নিয়ে কাজ করতে হবে, দুইটা কেস নিয়ে কাজ করতে হবে। আর এইভাবে করলে জাস্ট একটা ইকুয়েশন দিয়ে একটা কেস দিয়ে দিলেই হয়ে যাবে। এই কিন্তু আমি আমি যেটা মনে করতেছি আমাদেরকে এটাও দেখাইতে হবে, কারণ এখানে এই যে এই পি নট এবং বি বুঝাইতে গিয়ে এটা মুখস্থর মতো করে বলতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আর ওইটা বলা লাগবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের জন্য এই মেথডটাই দেখেন। হ্যাঁ, এরপরে আমার সময় থাকলে ওটাও দেখাই দেবো না। তাহলে এখন কি হলো, আমি মোটামুটি পুরোটা একটা ওভারভিউ করলাম। এবার একটু দেখেন কি করব। আমরা ওই যে W3 থেকে W7 পর্যন্ত এখানে বসালাম। আমি বললাম যে ঠিক আছে, P5 যে হুইলটা এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল হুইল। সামনেশন অফ P হবে W3 থেকে W7 পর্যন্ত যতগুলো হুইল আছে তাদের সাম, এবং এটা একটা হয়ে গেল। এখন আমি বের করতে চাই যে হচ্ছে সেন্ট্রয়েড, এই সবগুলা লোডের সেন্ট্রয়েড বের করার কনসেপ্টটা কি মনে আছে? ধরেন আপনার ফোর্স আছে F1, F2, F3, F4, এর ডিসটেন্স বলা আছে। সেন্ট্রয়েড কে বাই করবেন? F1 ইন্টু D1 প্লাস F2 ইন্টু D2 প্লাস F3 ইন্টু D3 ডট 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 ডিভাইডেড বাই F1 প্লাস F2 প্লাস F3, তাই তো? এটা হলো সেন্ট্রয়েড, মনে আছে? জি স্যার। সামনেখন অফ F ইন্টু এক্স বার ইকুয়াল টু হচ্ছে তারপরে যে F1 D1 প্লাস হচ্ছে F2 D2 প্লাস F3 D3। এটা অ্যাকচুয়ালি মোমেন্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ, একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেওয়া প্লাস টোটাল মোমেন্ট নেওয়া। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমি যেটা বের করতে চাই, আমি সেন্টার বের করতে চাচ্ছি, সবগুলো লোডের সেন্টার বের করতে চাই। সেন্টার বের করতে গেলে পার্টিকুলার কোনো একটা পয়েন্টের রেসপেক্টে বের করতে হয়। আপনি এই পয়েন্টের রেসপেক্ট নিতে পারেন, এই পয়েন্ট নিতে পারেন, যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে বের করতে পারেন সেন্ট্রয়েডাল ডিসটেন্স। এই এক্স হচ্ছে সেন্ট্রয়েডাল ডিসটেন্স। তো আমার এই প্রবলেমে আমি হচ্ছে মনে হয় সেন্ট্রয়েডাল ডিসটেন্স বি পয়েন্টের রেসপেক্টে নিয়েছি, এই পয়েন্টের রেসপেক্টে সেন্ট্রয়েডাল ডিসটেন্স বের করছি। ঠিক আছে, বি পয়েন্টের রেসপেক্টে। তাহলে বলেন কি হবে? প্রথমে কোনটা নিচ্ছে? আচ্ছা, এটাই নেন। তাহলে এই পয়েন্টটা কত দূরে আছে? ধরলাম এটা F1, F1, এটাকে বলছি F2, এটা F3, এটা F4, এটাকে বলি F5। তাহলে D1 কি হবে? D1 হবে F1, 52 হবে এখান F1 থেকে into 52 এটি হচ্ছে D1। F2 কি হবে? এখান থেকে এটা। আর F3 কি হবে? D2 কি হবে? এখান থেকে এটা, তাই না? তাহলে F1 ইন্টু D1, F2 ইন্টু D2, F3 ইন্টু D3, F4 ইন্টু D4, F5 ইন্টু D5। তাহলে F1 এর ক্ষেত্রে ডিসটেন্স গুলো হচ্ছে এটা 52, 40, 28, 16, এটা হচ্ছে 1। ক্লিয়ার? ডিভাইডেড বাই সবগুলো ফোর্সের সাম F1, F2, F3, F4 করলে এক্স বার চলে আসবে। এখানে তাই করা হয়েছে। এই যে সামনে শুনে F ইন্টু এক্স বার, তারপর হচ্ছে F1 মানে 30 ইন্টু 52, 30 ইন্টু 40, 30, 28, 16, 15 ইন্টু 1, এক্স বার আসলো 30.33। এটার মানে কি? 30.33 মানে কি? 30.33 মানে কি? এটা কোথায় স্যার আছে? বি পয়েন্ট থেকে স্যার ডিএনএস থেকে যেহেতু নিচে পয়েন্ট থেকে ওইটার সিজি হচ্ছে 30.33 ডিসটেন্স। রাইট, তার মানে এই 30.33 মানে হচ্ছে বি পয়েন্ট থেকে এই যে লোডের যে সেন্ট্রয়েড, এখানে যে লোডগুলো দেখতে পাচ্ছি, তাদের সেন্ট্রয়েড হচ্ছে বি পয়েন্ট থেকে 33.33 তে আছে। তো আমি যদি ধরি যে এখান থেকে এই পর্যন্ত 30 হচ্ছে বিমের সেন্ট্রয়েড, তাহলে এই বি থেকে লোডের সেন্ট্রয়েডটা অ্যাকচুয়ালি হয়তো এদিকে, এখানে 33.33 ফিট দূরে আছে। ওকে, তাহলে আপনি যদি হচ্ছে
আপনি যদি হচ্ছে ম্যাক্সিমাম, আপনি যদি ম্যাক্সিমাম গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা পাইতে চান, তাহলে W5 কে কোথায় বসাইতে হবে? 30.33. স্যার এই যে বি পয়েন্ট থেকে ওই ডিস্টেন্সে 30.33 কোন দিকে? এই যে এই 30 পয়েন্টের বাম দিকে নাকি ডান দিকে? আর 30 যেটা আছে 30 এর বাম দিকে বসাইতে হবে নাকি ডান দিকে বসাইতে হবে W5 কে? বুঝতে পারছি কথাটা? আমাদের কি ছিল? স্যার বাম দিকে। হ্যাঁ, আমাদের যে সেন্ট্রাল লাইন যেটা, তার এক পাশে বসবে হচ্ছে আপনার সিজি অফ লোড, আর তার আরেক পাশে কাকে বসাইতে হবে? W5 কে বসাইতে হবে, তাই না? তার মানে এই যে এই W5 যেটা, W5টা যে এখান থেকে পর্যন্ত 30, এটা এই সেন্ট্রাল সিজি যদি হয় 33.33, ডেফিনেটলি W5 যেটা, ওইটা হচ্ছে 30-এর এই যে সেন্ট্রাল লাইন যেটা আছে তার হচ্ছে ডান দিকে বসাইতে হবে, সেন্ট্রাল লাইনের ডান দিকে বসাইতে হবে W5টা। নট অনলি দ্যাট, আপনার হচ্ছে এখান থেকে এই ডিসটেন্সটা যা হবে, এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে একই রকম ডিসটেন্স রাখতে হবে, এটাকে বলে ইকুই ডিসটেন্স। সো আমি যদি এখান থেকে এটা বের করতে পারি, এ হচ্ছে কি ডিসটেন্স বিটুইন সিজি অফ লোড এন্ড সিজি অফ ক্রিটিক্যাল হুইল, এই ডিসটেন্সটা হচ্ছে W। তাহলে এখান থেকে বের করা সম্ভব? এখন এ সমান সমান লেখা যাবে 30.33 বিয়োগ হচ্ছে এখনো করা যাবে, বিয়োগ হচ্ছে 28, যদি আমি 28 ফিট দূরে বসাই, যেহেতু 28 ফিট দূরে আছে এটা, তাহলে এটাই হবে এ এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে দেখেন সিজি অফ ব্রিজ কত আছে? 30 ফিট। আর সিজি অফ ক্রিটিক্যাল হুইল কত দূরে আছে? এখান থেকে 28 ফিট দূরে। তাহলে এ কি হবে? এ হবে আপনার 30.33 বিয়োগ হচ্ছে 28, এটা হচ্ছে এ এর ভ্যালু। বুঝতে পারছেন? তাহলে আমি যেটা হুইলটাকে কে বসাইতে হবে, হুইলটা হচ্ছে এটা যদি সিজি অফ ব্রিজ হয়, তাহলে এই পাশে আছে সিজি অফ লোড, আর এই পাশে থাকবে হচ্ছে W5 এর ডিসটেন্সটা। তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা পাইলাম হচ্ছে এর ভ্যালু কত হলো? 2.33। তাহলে এমন ভাবে বসাইতে হবে W5টা যাতে করে এই পাশে থাকে হচ্ছে 2.33/2, আর এই পাশে থাকে হচ্ছে 2.33/2। এরকম পজিশনে যদি হচ্ছে আপনি এই হুইলটাকে বসান, W5টাকে বসান, তাহলে হচ্ছে আপনার গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। বুঝা গেছে? ওইটাই করছে এখানে। এখন তাহলে দেখেন, তাহলে যে এই ইকুয়েশনটা ইউজ করলে আপনার হচ্ছে এরকম আবার হচ্ছে বসায় ক্যালকুলেশন করতে হবে না। ঠিক আছে, ডিরেক্টলি এই ইকুয়েশন বসালে চলে আসবে। এই জন্য আমি আর কি বলে হচ্ছে এটা এখন কনসেপ্টটা বললাম, কিন্তু হচ্ছে এই হুইলটাকে হচ্ছে ওই পরিমাণ বসায় এ এর মানে এর a/2 এই ডিসটেন্সটা বসায়, আবার হচ্ছে মোমেন্ট নিয়ে যে ক্যালকুলেশনটা ওইটা আর করলাম না করে ডিরেক্টলি এই ইকুয়েশন দিয়ে বের করে ফেলানো যাবে। বোঝা গেছে? কিন্তু ওই যে বইয়ে যদি করেন, বইয়ের মেথডে করলে আপনার হচ্ছে এই যে পজিশনটা পাইলেন না, হুইলটাকে হচ্ছে বসাইতে হবে, আবার বসানোর পরে তারপরে আবার হচ্ছে মোমেন্ট নিতে হবে। ঠিক আছে, এই পার্থক্য। তো আপনার যদি এই ইকুয়েশনে কোনো ঝামেলা মনে হয় যে না আপনার ওই ইকুয়েশনটা এটা একটু গন্ডগোল মনে হচ্ছে বা পরবর্তীতে ভুলে যাবেন মনে হচ্ছে, তাহলে আপনি বই থেকে করেন। হ্যাঁ, ওটাও সহজ, ওটাও খুব ক্লিয়ার কনসেপ্ট। আর কেউ যদি মনে করেন যে না আমি একটু মনে রাখতে চাই, অসুবিধা নেই, তাহলে এইভাবে করে ফেলতে পারেন। তাহলে এখানে দেখেন, এখানে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্টটা কিভাবে আসবে। অ্যাকচুয়ালি ওই বইয়ের যেই মেথডটা ওইটাকে হচ্ছে শর্ট করে ইকুয়েশন আকারে ডেভেলপ করা হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, সামেশন অফ পি হচ্ছে বুঝতেছেনই, টোটাল পি, তারপরে এল হচ্ছে তো ডিসটেন্স, এ তো আপনি বের করলেনই। আর পিনোট কি, তাহলে পিনোট আর বি কি হবে? পিনোট বলতেছিলাম যে হচ্ছে ক্রিটিক্যাল হুইলটা বসানোর পরে যেদিকে শর্টার ডিসটেন্স ওইটা, তাহলে আমার এদিককার হুইল নিয়ে কাজ করতে হবে। কয়টা হুইল আছে? দুইটা, এটা একটা
এটা একটা। তাহলে এটা হচ্ছে পি নোট 1, এটা হচ্ছে পি নোট 2। পি নোট 1 এর লোড কত আছে 30, পি নোট 2 এর আছে হচ্ছে 28। এরপর একটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা লক্ষ্য রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে। এই বি ডিসটেন্সটা কিন্তু সাপোর্ট থেকে না, এই বি ডিসটেন্সটা নিতে হবে এই যে ক্রিটিক্যাল হুইল থেকে কত দূরে আছে। ক্রিটিক্যাল যে হুইলটা, এটা থেকে প্রথম হুইলটা এই যেটা পি নোট 1 কত দূরে আছে আপনার হচ্ছে 12 ফিট দূরে আছে, তাই তো। আর এই ক্রিটিক্যাল হুইল থেকে এই যে এই হুইলটা যেটা আমি পি নোট 2 বলতেছি, এটা কত দূরে আছে 12 যোগ 15, 12 যোগ 15 হচ্ছে 27 ফিট দূরে আছে। তাহলে এখানে একটা, এটা যদি পি নোট 1 হয় তাহলে এটা হবে বি নোট 1, এটা যদি পি নোট 2 হয় এটা হবে বি নোট 2। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এখানে আপনার একবার নিতে হবে পি নোট ইন্টু মানে এই 30 ইন্টু 12, আরেকবার নিতে হবে 15 ইন্টু 27। তো ইকুয়েশনে মাইনাস হওয়ার কারণে এই একটা মাইনাস, একটা মাইনাস, এই সবগুলো বসানোর পরে আপনার যে মোমেন্টটা আসবে এটা হবে গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখানে? জিনিসটা কি বুঝতে পারছেন এটা? জি স্যার। ঠিক আছে, আপনাদের এই গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট থেকে কিন্তু অঙ্ক আসবে, ছোট্ট একটা ম্যাথ আসবে, আসে আর কি, প্রতিবারই দেই, গ্রেটেস্ট ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে দিই। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি, এটা আমাদের লাস্ট প্রবলেম। এটা এটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম যে মোমেন্ট করলাম না, ম্যাক্সিমাম মোমেন্ট, এই যে ম্যাক্সিমাম মোমেন্ট এটার মতোই, মানে আমরা এখন পর্যন্ত যতগুলা কনসেপ্ট করছি অলমোস্ট সবগুলো কনসেপ্টেরই ব্যবহার আছে এখানে এই ম্যাথটাতে। ঠিক আছে, ইন্টারেস্টিং ম্যাথ এটা। তো এটা আমি নর্মালি মানে ক্লাসে বলি না, জাস্ট একটু ধরাই দিই, স্টুডেন্টদের নিজেদেরই করতে বলি। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আপনাদের থাকবে, এই টাইপের একটা ম্যাথ থাকবে, পরীক্ষায় থাকে। ট্রাস থাকবে, যেখানে হচ্ছে ট্রাস থাকবে, ফ্লোর বিম থাকবে, তারপরে হচ্ছে মুভিং লোড থাকবে, মুভিং লোডের মধ্যে পয়েন্ট লোড থাকবে, আবার হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, এরকম সবগুলা প্রবলেম মিলে একসাথে একটা ম্যাথ। তার মানে যারা হচ্ছে আগের যেই ম্যাথগুলি, আগের যেই কনসেপ্টগুলো, এগুলো যাদের হচ্ছে ক্লিয়ার আছে বা হচ্ছে বুঝে রাখছেন, তাদের জন্য এই ম্যাথটা কোনো বিষয়ই না। দেখতে একটু বড়, কিন্তু কনসেপ্টগুলো সব হচ্ছে আগের কনসেপ্ট। ওকে, তাহলে এখন এই ব্রিজটা দেখেন, প্রবলেমটা দেখেন কি বলছে, এটা রিয়েল একটা এক্সাম্পল। হ্যাঁ, এই ঘটনাটাই ঘটবে, আপনি যখন ডিজাইন করতে যাবেন তখন আপনার এই কাজটাই করতে হবে, এখন যেটা করতেছে এটা। এখানে কি বলছে, ফাইন্ড দি ম্যাক্সিমাম ফোর্স ইন U2 L3 অফ দি ট্রাস অফ প্যানেল অফ 6 প্যানেল। এটা এই ফিগারটা দেখে বুঝতে পারতেছেন যে এটা একটা ট্রাস, এই ট্রাসের এই পাশে একটা সাপোর্ট আছে, রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, এই পাশে একটা সাপোর্ট আছে, রোলার সাপোর্ট গেল এখানে, এটা হচ্ছে গার্ডার, লালটা ফ্লোর বিম, এটা হচ্ছে স্ট্রিঞ্জার। তারপরে হচ্ছে যেহেতু স্প্যানটা অনেক বড়, এই কারণে এটাকে ট্রাস দিয়ে ডিফ্লেকশন ঠেকাইতে হয়েছে। তো ট্রাস আছে, এগুলো ট্রাসের মেম্বার, ট্রাস মেম্বার। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটম টপ কর্ড, এগুলি হচ্ছে বটম কর্ড। এখন এই যে ডান পাশে হুইল লোডের অ্যারেঞ্জমেন্ট, তাহলে এই হুইল লোডগুলি আপনার বটম কর্ড দিয়ে মুভ করবে। একটা ফ্লোর বিম থেকে আরেকটা ফ্লোর বিমের ডিসটেন্স, একটা ফ্লোর বিম থেকে আরেকটা ফ্লোর বিমের ডিসটেন্স আপনার 20 ফিট করে আছে। তাহলে এটা একটা প্যানেল, এই প্যানেলের ডিসটেন্স 20 ফিট, পরেরটা 20 ফিট, এরকম 6টা প্যানেল আছে, 1 2 3 4 5, 6টা প্যানেল, প্রত্যেকটা প্যানেলের ডিসটেন্স 20 ফিট করে। ব্রিজটার লেন্থ হইল 120 ফিট, ব্রিজের টোটাল লেন্থ হচ্ছে 120 ফিট। এক একটা স্প্যান, এক একটা প্যানেল 6 ফিট করে, টোটাল 6টা প্যানেল যোগ করলে হবে 120 ফিট। আচ্ছা, এরপরে কি বলে হচ্ছে বলছে এই যে এরকম যদি কন্ডিশন হয় এবং হুইল লোডের অ্যারেঞ্জমেন্ট খেয়াল করেন, এটা একটা গাড়ি,
এরপরে এই 4টা এক্সেলের গাড়ি, 3টা এক্সেলের গাড়ি, আর এই পাশে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটা হচ্ছে আপনার ইনফিনিটি। এদিকে শেষ নাই, আসতেই থাকবে এদিকে। এই থেকে আপনার হচ্ছে ইউডিএলটা আসতেই থাকবে, ইউডিএল আর শেষ হবে না ওই থেকে, ঠিক আছে? তাহলে কি দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি এই যে ছোট হুইল 1 2 তাদের ফোর্স দেখা যাচ্ছে 10 কিপ, 3 থেকে 6 এই 4টা হুইলের লোড 36 কিপ করে। এখান থেকে 9 ফিট দূরে আরেকটা গাড়ি আছে, এই গাড়ির 3টা চাকা, প্রত্যেকটার হুইলের লোড দেওয়া আছে 20 কিপ করে। এখান থেকে 3 নম্বর যে গাড়িটা বা 9 নম্বর যে হুইলটা, এখান থেকে 4 ফিট দূরে আবার একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে। এই ডিস্ট্রিবিউটেড লোডটা ইনফিনিটি, এদিকে শেষ নাই, লেন্থ নাই, মানে ইনফিনিটি, এই থেকে আসতে থাকবে। এরকম যদি হচ্ছে একটা হুইল লোডের অ্যারেঞ্জমেন্ট হয় এবং এরকম যদি একটা ব্রিজ হয়, সেক্ষেত্রে কি বলছে, ফাইন্ড the maximum force in U2 L3। U2 L3 কোনটা? এই যে এটা, ঠিক আছে? এই U2 L3 এর জন্য কি বাই করতে বলছে? আপনার ম্যাক্সিমাম U2 L3 এর ম্যাক্সিমাম ফোর্স বের করতে বলছে। ম্যাক্সিমাম ফোর্স বলতে এটা আপনার টেনশন কম্প্রেশন দুটো দেখাইতে হবে, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম টেনশন আর হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেশন দুটোই দেখাইতে হবে। যদি বলা থাকে ম্যাক্সিমাম ফোর্স, তাহলে এটা বোঝাচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেশন কত, এটাও বলতে হবে, ম্যাক্সিমাম টেনশন কত এটাও বলতে হবে। আর যদি মনে করেন যে বলে দেয় যে ম্যাক্সিমাম টেনশন বাই করো, তাহলে হচ্ছে শুধু ম্যাক্সিমাম টেনশন দেখাবেন। যদি বলে ম্যাক্সিমাম কম্প্রেশন, তাহলে শুধু ম্যাক্সিমাম কম্প্রেশনটা দেখাবেন। আর যদি বলা থাকে ম্যাক্সিমাম ফোর্স, তাহলে আপনার ম্যাক্সিমাম টেনশনও দেখাইতে হবে, ম্যাক্সিমাম কম্প্রেশনও দেখাইতে হবে। এই হলো পুরা ম্যাথ। এখন বলেন তো এটা এই ম্যাথটা কিভাবে সলভ করবেন আপনি? প্রথমে কি ফার্স্ট অফ অল ফ্লোর বিমের জন্য হচ্ছে ইয়ে বের করবো, ইনভার্সন ডায়াগ্রাম গুলো আঁকবো। না, এখানে আপনাকে কি বের করতে বলছে? L2 U3 তার মানে এই যে ডায়াগোনাল যে মেম্বারটা, তার হচ্ছে ফোর্স বের করতে বলছে। ট্রাসের মেম্বার U2 L3, এটার ম্যাক্সিমাম ফোর্স বের করতে বলছে, মানে এক্সেল ফোর্স বের করতে বলছে। তো ট্রাসের এক্সেল ফোর্স আপনারা কে বের করেন করছেন আগে? প্রথমে আপনাকে দেখেন, বলেন, এটা তো আমি আশা করতেছি আপনারা বলতে পারবেন। প্রথমত হচ্ছে আমার ফ্লোর বিমে কি পরিমাণ লোড পড়তেছে, মানে আমার এই গার্ডারের উপর, সেটা তো আগে বের করা লাগবে। প্রথমে হচ্ছে 1 ইউনিট, হ্যাঁ 1 ইউনিট লোডের জন্য হচ্ছে ইনভার্সন ডায়াগ্রাম আঁকা লাগবে। রাইট। প্রথমে 1 ইউনিট লোডের জন্য ইনভার্সন ডায়াগ্রাম গুলো আপনার হচ্ছে U2 L3 এই হ্যাঁ ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করবে 1 ইউনিট লোডের জন্য। করলে তখন আপনি এরকম কোনো একটা ডায়াগ্রাম পাবেন, জানি না কি ডায়াগ্রাম আসবে, ঠিক আছে? হ্যাঁ ডায়াগ্রাম পেয়ে গেলে তো আগের মতোই আমরা ডায়াগ্রামের একটা ডায়াগ্রামের হচ্ছে একটা ম্যাক্সিমাম পয়েন্ট পাবেন, ডায়াগ্রামের একটা ম্যাক্সিমাম পয়েন্ট পাবেন, তাই তো? ডায়াগ্রামের ম্যাক্সিমাম পয়েন্ট পাবেন, ডায়াগ্রামের ম্যাক্সিমাম পয়েন্ট পাবেন একটা, ঠিক আছে? তারপরে কি ওই পয়েন্টে হচ্ছে গ্রাজুয়ালি একটার পর একটা হুইল হচ্ছে বসাবেন, ঠিক আছে? বসাই হচ্ছে চেক করবেন যে হচ্ছে WLY আর W কত AY, হ্যাঁ W1/A, এটা করে চেক করবেন। চেক করে দেখবেন কোন হুইলের জন্য আপনার হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, ঠিক আছে? স্যাটিসফাইড অর নট, কোন হুইলের যে হুইলের জন্য আপনার হচ্ছে স্যাটিসফাইড করবে, ওই হুইলে আপনি হচ্ছে ম্যাক্সিমাম কি পাবেন, ম্যাক্সিমাম অ্যাক্সিয়াল ফোর্সের ভ্যালুটা পাবেন U2 L3 এর জন্য। বুঝতে পারছি? আমি যদি এখান থেকে বলি, এই যে মোমেন্টের যে ক্যালকুলেশন করছিলেন, মোমেন্টের আপনি যদি মনে থাকে কি ক্যালকুলেশন করছেন, প্রথমে এই ডায়াগ্রামটা বাই করছেন না? জি স্যার। প্রথমে 1 ইউনিট লোডের জন্য একটা ডায়াগ্রাম করছেন, করে দেখছেন
যে কোন পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে। মোমেন্ট আসছে তারপরে ওই পয়েন্টে গ্রাজুয়ালি একটা পর একটা হুইল বসায় চেক করছেন। কি চেক করছেন? WL বাই W/L আর হচ্ছে W1/A এটা চেক চেক করছি। করছেন। জি হ্যাঁ, স্যার। এটা চেক করছেন, চেক করে দেখছেন যে স্যাটিসফাই হয়েছে নাকি হয় নাই। ঠিক আছে, তারপরে যেই হুইলের জন্য, যেমন এখানে হুইল 4 এর জন্য আপনার স্যাটিসফাই করছে, রাইট? জি তারপরে স্যার। স্টপ। এরপরে এই হুইল 4 এর জন্য কি করছেন? এই হুইল 4 এর জন্য তারপর ম্যাক্সিমাম মোমেন্ট ক্যালকুলেট করছে। ক্যালকুলেট করছেন। এখানেও তাই করবেন, এখানেও তাই করবেন, সেম প্রসেস। খালি এখানে প্রথমে 1 ইউনিট লোডের জন্য আগে আপনার এই যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম টাকা লাগবে U3L3 এর জন্য। U12 এর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা প্রথমে বাই করবেন। তারপরে ওখান থেকে ডায়াগ্রাম যখন বের করবেন ওখানে ম্যাক্সিমাম পয়েন্ট পাবেন, ডায়াগ্রামের জি স্যার। ম্যাক্সিমাম পয়েন্ট। ওই পয়েন্টে গ্রাজুয়ালি একটার পর একটা হুইল লোড বসায় চেক করবেন। বুঝতে পারছি? জি স্যার। সবাই বুঝতে পারছেন এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে ওই এতদিন পর্যন্ত যতগুলি পড়ছেন সবগুলারই মোটামুটি একটা ইউজ আছে। তাহলে আমরা প্রথমে কি করব? আমার প্রথম অবজেক্টিভ হচ্ছে এই যে কি বললাম, U2L3 এটার ডায়াগ্রাম বাই করা, ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম বাই করা। কে বাই করবেন? এই ডায়াগ্রাম কে বাই করবেন? এটা প্রথমে ফার্স্ট অফ অল কাটেন। তো হচ্ছে জি স্যার, এখানে কাটবো, কাটার পর হচ্ছে আমার কি কি ফোর্স আসছে সেটা দেখবো। তারপর হচ্ছে স্যার ওই জায়গায় মুভমেন্ট নিয়ে দেখবো হচ্ছে আমার U3L3 এর জন্য কি পরিমাণ রেজাল্টেন্ট ফোর্স পাচ্ছি, ওই অনুযায়ী হচ্ছে ডায়াগ্রাম টাকবো। হ্যাঁ, তাই না? তো আপনার অবজেক্টিভ হচ্ছে U2L3 বাই করা। তো U2L3 জি বাই স্যার। করতে গেলে আপনার সেশন কাটতে হবে। সেশন কাটলে হচ্ছে এরকম ইন্টারনাল ফোর্স গুলি বের হবে। তো ইন্টারনাল ফোর্স তো বের হচ্ছে, সাথে সাথে কি আপনার এক্সটার্নাল ফোর্স গুলো নিয়েও কাজ করতে হবে। এক্সটার্নাল ফোর্স কি কি আছে? এখানে রিঅ্যাকশন আছে, তারপরে হচ্ছে এদিকে আপনার ফ্লোর বিমের রিঅ্যাকশন গুলি আছে। তাহলে আপনি বুঝতেছেন, আপনি যদি হচ্ছে U2L3 বের করতে চান তাহলে আগে আপনার রিঅ্যাকশন বাই করতে হবে। রিঅ্যাকশন জি যদি স্যার। আগে বাই করতে চান, রিঅ্যাকশন বাই করতে হলে আপনার অ্যাকচুয়ালি ফ্লোর বিম গুলো আগে সলভ করে আসতে হবে। তাহলে আমি যদি প্রথম থেকে, তাহলে কি হবে? আপনার অবজেক্টিভ হচ্ছে U2L3 বের করা। U2L3 বের করতে হলে আপনি সেকশনটা কাটতে হবে। সেকশন কাটলে আপনি বুঝতেছেন যে এখান থেকে ইন্টারনাল ফোর্স গুলি বের হবে। আচ্ছা, এখন এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা স্যাটিসফাই করে আপনার এই U2L3 সলভ করতে হবে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন স্যাটিসফাই করতে গেলে অ্যাকচুয়ালি এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু হতে হবে ইন্টারনাল ফোর্স। তাহলে আপনি বুঝতেছেন যে এই ইকুইলিব্রিয়াম সলভ করতে গেলে আগে এক্সটার্নাল ফোর্স গুলি বাই করতে হবে। এক্সটার্নাল ফোর্স কি কি আছে? এখানে আছে হচ্ছে রিঅ্যাকশন, রিঅ্যাকশন আছে L নোটের, তারপর আর হচ্ছে হচ্ছে ফ্লোর বিম গুলো রিঅ্যাকশন আসবে। ফ্লোর বিমের রিঅ্যাকশন। তাহলে এখন আমি দেখলাম আমি যে রিঅ্যাকশন বের করতে চাই, তাহলে আগে সবগুলা ফ্লোর বিমের রিঅ্যাকশন আগে বাই করতে হবে। বাই করলে তাহলে আমি রিঅ্যাকশন বাই করতে পারবো। ওকে, এই জন্য প্রথমে কি করা হলো, প্রত্যেকটা ফ্লোর বিমের প্রথমে রিঅ্যাকশন বাই করলাম। তাহলে এই যে এটার রিঅ্যাকশন 1 ইউনিট, এত বলার কিছু নেই, সবগুলা ফ্লোর বিমের রিঅ্যাকশন বাই করলাম আপ টু এটা। এরপরে হচ্ছে বি পয়েন্ট, এই যে এই পয়েন্ট রেসপেক্টে মোমেন্ট নিলাম। এই পয়েন্ট রেসপেক্টে মোমেন্ট নিলে মোমেন্ট দিবে হচ্ছে এখানে আর এ, এই যে আর এ মোমেন্ট দিচ্ছে, মোমেন্ট দিবে। আর এর মোমেন্টের ইকুয়েশন, আর এর একটা ইকুয়েশন ডেভেলপ করলাম এখানে, এটা এফবি আর নট, এটা ঠিক আছে। তারপরে কি করলাম, এই যে আর এর জন্য ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করলাম, এই যে এটা আর এর ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে কি হলো, আমি আমার যে একটা অবজেক্টিভ ছিল এক্সটার্নাল ফোর্সগুলো বাই করা, আমি দেখলাম এক্সটার্নাল ফোর্সের সবগুলো ভ্যালু আমার হাতে আছে। এখন আমার কাছে আর এ আছে, আমার কাছে এফবি আর নট আছে, এফবি আর 1 আছে, এফবি আর 2 আছে, ডাটাগুলি আছে, এক্সটার্নাল ফোর্সের সবগুলো ভ্যালু আছে। তাহলে এখন আমি এই ইনক্লাইন ফোর্সটা বাই করতে হবে। তো এখানে আমি সামনে মোমেন্ট নেন, এফআই করেন। সামনে এফআই করলে অ্যাকচুয়ালি আপনার এই যে এটা দিবে, এটা ঠিক আছে 1/√2 এফএফসি। ঠিক আছে, এখান থেকে আরেকটি ইকুয়েশন পাইলাম। ঠিক আছে, এফএফসি মানে মোমেন্টের মতো করা যেত এটা, তাই না স্যার? করেন আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই করেন। এই ফোর্সটা বাই করলেই হয়েছে।
এই ফোর্সটা বাই করলে গেছে। হ্যাঁ, এটা মোমেন্ট দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে সামনে এফআই দিয়ে কি করলাম? এফআই দিয়ে দেখলাম যে হচ্ছে এখানে আমি যে U2L3 এর জন্য একটা ইকুয়েশন পাইলাম, √2 RA মাইনাস FB/R0 মাইনাস FB/R1 মাইনাস FB/R2। ওকে, একটা ইকুয়েশন পেলাম। এবার এই ইকুয়েশনটা কি করব? সলভ করব। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে এই ইকুয়েশনে এই ডাটাগুলি বসাইলে আমার U2L3 এই যে মেম্বারটা, তার ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামটা বের করা হয়ে যাবে। এই যে এটা, ঠিক আছে? আমার ট্রাসের এই মেম্বারের ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামটা আমরা হচ্ছে বের করলাম। এখানে সবগুলি বসান, আর এর ভ্যালু বসাবেন। আর এর ভ্যালু কত আছে এখানে? আর এর ভ্যালু 1। তারপরে মাইনাস FB/R0 এর ভ্যালু কত আছে? 1। 1 বিয়োগ 1 করলে 0। FB/R1 এর ভ্যালু নাই, FB/R2 এর ভ্যালু এই পয়েন্টে নাই। তাহলে এই পয়েন্টে এই ভ্যালুটা পাইলাম হচ্ছে 0। এবার পরের পয়েন্টে যাই, L1 এ আসি। এখানে আসি L1 এ আপনার R1 এর ভ্যালু কত আছে? R এর ভ্যালু আছে 5/6 আছে। হ্যাঁ, এখানে আছে 5/6 মাইনাস এখানে FB/R0 0, FB/R1 FB/RL1 আছে 0, আছে, FB/R1 আছে 1, আর FB/R2 0। R2 0। যা আসবে যা আসবে এটার সাথে √2 গুণ করবেন। তাহলে 5/6 মাইনাস হচ্ছে 1 আছে, তার মানে ডেফিনেটলি নেগেটিভ একটা ভ্যালু আসবে। নেগেটিভ কত আসছে? মাইনাস 0.24। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে এই নেগেটিভ ভ্যালুটা পেয়ে গেলাম। তো এটা আপনার এটা ক্যালকুলেটরে একটা ইকুয়েশন বানিয়ে নেবেন। ক্যালকুলেটরে এরকম একটা ইকুয়েশন বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই ভ্যালুগুলো একটার পর একটা এ বি সি এর ভ্যালু বসাবেন। এ বি সি ডি এই ভ্যালুগুলি বসাবেন, ঠিক আছে? বসালে একটার পর একটা পয়েন্টের রিয়াকশনগুলো দ্রুত বের হয়ে যাবে, কারণ এখানে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু কিন্তু বের করতে হবে এটাতে। বুঝতে পারছি? জি স্যার। বুঝতে পারছেন কি আসলে জিনিসটা? জি স্যার, মূলত ট্রাসই সলভ করতেছে, মানে আগের যে কনসেপ্ট গুলো লাগতেছে ওইগুলাই, হ্যাঁ, জাস্ট বেসিক কনসেপ্ট এতটুকু বুঝতে পারছি। ক্লিয়ার স্যার। করে কি বার করলেন? এই যে U2L3 ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামটা বাই করলেন। তাহলে এখন এই ডায়াগ্রাম থেকে দেখেন ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে, কোন পয়েন্টে? 0.71। L3 পয়েন্টে আছে জি স্যার। ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে এটা ম্যাক্সিমাম কম্প্রেশন নাকি টেনশন? এটা ম্যাক্সিমাম কম্প্রেশন, টেনশন স্যার, ম্যাক্সিমাম টেনশন। তার মানে আপনি ম্যাক্সিমাম টেনশনটা বাই করবেন, ঠিক আছে? কম্প্রেশন আমরা নরমালি বলে দেই, বুঝছেন, দুইটা বাই করতে দেই না, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম টেনশনটা হচ্ছে বের করবেন, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা। এখন এরপরের স্টেপ কি? এই হুইল গুলো বসাবো এখন L3 তে একটা করে হুইল বসাবো, যদি টেনশনের জন্য শুধু বের করি তাহলে। হ্যাঁ, তাহলে এখন এখানে যেটা দেখেন যে আপনি বুঝতেছেন যে আপনি খুঁজে পাইলেন হুইলগুলা কোন পয়েন্টে বসাবেন, রাইট? সেই পয়েন্টটা হচ্ছে L3 তে গ্রাজুয়ালি একটার পর একটা হুইল হচ্ছে বসাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আপনার ইনক্রিজিং পোরশন কোনটা? ইনক্রিজিং পোরশন কোনটা? ইনক্রিজিং যেদিক থেকে আমার হুইল প্রবেশ করতেছে সেদিক থেকে, মানে হচ্ছে আমার ওই L6 এর থেকে বাম পাশে। আচ্ছা, আর ডিক্রিজিং পোরশন কোনটা? এই যে পর্যন্ত 0.71 এর হচ্ছে বাম সাইড একদম L0 পর্যন্ত যেটা, সেটা হচ্ছে ডিক্রিজিং পোরশন। রাইট, তার মানে ডিক্রিজিং পোরশন হচ্ছে এই যে এই পয়েন্টটা থেকে সাপোর্ট পর্যন্ত ডিসটেন্সটা, এটা পুরোটাই হচ্ছে ডিক্রিজিং। এটা হচ্ছে ডিক্রিজিং পোরশন, আর এখান থেকে এটা পুরোটাই হচ্ছে ইনক্রিজিং পোরশন। বুঝা গেছে? ডিক্রিজিং পোরশন হচ্ছে এখান থেকে আপ টু সাপোর্ট পর্যন্ত, এটা হচ্ছে ডিক্রিজিং পোরশন, আর এটা হচ্ছে ইনক্রিজিং পোরশন। তাহলে ডিক্রিজিং পোরশনে দেখেন, ডিক্রিজিং পোরশনে আবার ডায়াগ্রামটা কি হয়েছে? আপনার চেঞ্জ হয়েছে, রাইট? এখান থেকে এইটুকু হচ্ছে পজিটিভ ভ্যালু, পজিটিভ, এখান থেকে এইটুকু আবার হয়ে গেছে নেগেটিভ। এখান থেকে এইটুকু আছে হচ্ছে টেনশনে, এইদিকে আবার চলে গেছে এটা কম্প্রেশনে। তাহলে হচ্ছে এই যে চেঞ্জটা কোথায় হইলো, এই ডিসটেন্সটা আপনার বাই করতে হবে। বাই করতে পারবেন না?
জি স্যার, সিমিলার ট্রায়াঙ্গেল করলে ডিসটেন্স বের হয়ে যাবে। তার মানে ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত এই ডিসটেন্সটা হচ্ছে এক্স, এখান থেকে এইটুকু কত হবে 20 মাইনাস এক্স। 20 মাইনাস এক্স হবে। তাহলে এটাকে সিমিলার ট্রায়াঙ্গেল করেন, লম্ব বাই ভূমি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে এক্স এর ভ্যালু পাইলাম কত 12.03। তার মানে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে 12.03। এখান থেকে এটুকু কত 20 মাইনাস 12.03। 03, হ্যাঁ 7 পয়েন্ট সামথিং কিছু আসবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এখানে যে জিনিসটা বললাম এটা হচ্ছে এই যে আমি যদি এই ম্যাথ চিন্তা করি, তাহলে এই ম্যাথের অ্যাকচুয়ালি এই যে এই ডায়াগ্রামটা বাই করলাম। ডায়াগ্রামটা বাই করে আমি হচ্ছে ডিক্রিজিং পোর্শন আর ইনক্রিজিং পোর্শনের কথাটা হচ্ছে বললাম। ঠিক আছে, এই পর্যন্ত একটা পার্ট ম্যাথের। পরের পার্টটা কি? পরের পার্টটা হচ্ছে এই পয়েন্টটাতে গ্রাজুয়ালি একটার পর একটা হুইল বসাবেন। এই যে কোন পয়েন্টটা সেটা, এই পয়েন্টটা, L3 এই যে L3 এই পয়েন্টে। তাহলে প্রথমে কোন হুইলটা বসাবেন? এক নাম্বার হুইল বসাবো ফার্স্ট অফ অল। এই যে হুইল না 2 নাম্বার হুইল বসাবো, কারণ এক নাম্বার হুইল বসলে স্যার তো কোনো আগে কাজ হবে বড় না। দুই থেকে হুইলগুলি বসাই। বসালে হয় না? হয়, সমস্যা নাই। স্যার বড় হুইল বসাইলে তো ভালো, স্কিপ করলে তো যদি বুঝতে পারিস। বুঝতে পারলে তো ভালোই, না বুঝতে জি পারলে স্যার। সবগুলাই করে দেখা উচিত। তাহলে আমি আমি আমার এই এক্সাম্পলে আমি সবগুলোই দেখাচ্ছি। তো প্রথমে কি হুইল 1টা বসাইলাম এখানে, কোথায় বসাইলাম W3 তে। 1 জি স্যার। তাহলে কতগুলা হুইল ব্রিজের ভিতরে আসছে দেখেন, এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা কত? এটা 20, এটা 20, এটা 20, টোটাল কত আসে 60 ফিট। 7 এবার এখান থেকে আসি, এখান থেকে আপ টু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কোন ডিসটেন্স কত? 52 52। তাহলে কি বুঝতেছেন, হুইল 1 থেকে সবগুলো আসলে। হুইল 9 সবগুলা ভিতরে আসবে। শুধুমাত্র হুইল না, আপনার এই যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোডের আরো কতটুকু ভিতরে আসবে? আরো 8 ফিট, 8 ফিট পর্যন্ত। তাই না? সবগুলা জি হুইল তো স্যার। আসতেছেই, সাথে হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোডের 8 ফিটও ব্রিজের ভিতরে আসবে। ক্লিয়ার? আর এটা কিন্তু ইনফিনিটি, আমি তখন থেকে বলছি এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউট ইনফিনিটি, এদিকে আস্তে এটা শেষ হবে না, আস্তে আস্তে থাকবে। তাহলে এবার বাড়ি করে W1 কি, হ্যাঁ তাহলে এই এই হলো প্রথম পজিশনের অবস্থাটা, লোডের অ্যারেঞ্জমেন্টটা। এখান থেকে এটা হবে 8 ফিট, তাহলে ঠিক আছে, টোটাল হবে 60 ফিট। সো বলেন W1 তাহলে W কত হবে এখানে অন তো স্প্যানে? মানে স্প্যানের উপর যতগুলো লোড আছে আমার সেটাই হবে W। তাহলে W হচ্ছে স্প্যানের উপরে যতগুলি লোড আছে, W হচ্ছে টোটাল লোড অন স্প্যান। তাহলে টোটাল লোড এই স্প্যান কতগুলি আছে, W1 থেকে W9, রাইট? প্লাস জি হচ্ছে স্যার। এখানে UDL 8 ফিট ইউডিএল। তাহলে বলেন W1 থেকে W9 এর ভ্যালু কত? এটা হচ্ছে 20, এদিকে 4 ইন্টু 36 প্লাস 36 প্লাস 60 3 ইন্টু 20, টোটাল কত আসে? প্লাস 5 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 5 আসছে কত? 200। 264। টোটাল আসলে 264, রাইট? এই ক্যালকুলেশন গুলা একটু দেখেন। 264 এই কোন জানি একটা জায়গায় এইটা ম্যাথ না কোন জানি ম্যাথে যোগ বিয়োগে একটু হেরফের আছে, একটু দেখেন, ঠিক আছে? এই প্রত্যেকটাই একটু একটু চেক করে নেন ক্যালকুলেশনটা। কত হলো? এটা 264 হলো। ওকে, এখন 264 ভাগ হচ্ছে কত, এল কত এখানে? এল কি হবে? স্যার 120। হ্যাঁ এল টোটাল হবে স্প্যান লেন্থ যেটা কি 60। এই কি 60 কেন? ব্রিজের লেন্থ, টোটাল ব্রিজের ও লেন্থ। স্যার 120 স্যার হবে। 120 তো এল 120। হ্যাঁ এল হবে 120, হ্যাঁ ঠিক আছে, এল হইলো 120। ডাব্লিউ বাই এল এর ভ্যালু কত আসলো? 2.2। 2.2। এবার কি করবেন হুইল 1 এর জন্য? জাস্ট টু দি লেফট, এটা এমন এমন পয়েন্টে বসাইছি না এদিকে না ওইদিকে, তাই না? তা জাস্ট টু দি লেফট করেন। জাস্ট টু দি লেফট করলে ডিক্রিজিং পোর্শনে কয়টা হুইল যাবে? ও একটা হুইল যাবে, জাস্ট দা হুইল 1 যাবে। একটা হুইল 1টা ডিক্রিজিং পোর্শনে গেল। আচ্ছা, তাই হুইল 1 এর ভ্যালু কত? 10। 10
আর আপনার ডিক্রিজিং পোর্শনের লেন্থ কত? ডিক্রিজিং পোর্শনের লেন্থটা কত? এ কত? 12.03 এ হচ্ছে স্যার 12.03 এ হচ্ছে এই 20 ফিট। ডিক্রিজিং স্যার পোর্শন ডিগ্রি কোনটা? পোর্শনের টোটাল লেন্থটা স্যার হ্যাঁ বুঝতে ডিক্রিজিং পারছি পোর্শন মানে ক্লিয়ার ডিক্রিজিং পর্যন্ত এটা। ডিক্রিজিং পোর্শন আপ টু সাপোর্ট পর্যন্ত হবে, আপ টু সাপোর্ট পর্যন্ত লেন্থটা হচ্ছে ডিক্রিজিং পোর্শন, এইটুক না, এই পুরোটাই ডিক্রিজিং পোর্শন। মনে নাই এ কি না স্যার ছিল? বুঝছি স্যার এই যে এখানে বলছিলাম না এ কি ছিল? এ সাপোর্ট পর্যন্ত টোটাল স্যার ডিসটেন্সটা ডিক্রিজিং পোর্শন আপ টু সাপোর্ট। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এখন আমরা এটাকে এ না বলে এটাকে পি বলতেছি, সুবিধা আছে? আপনি এও বলতে পারেন, সমস্যা নেই। পি ফর প্যানেল লেন্থ, এই ডিসটেন্সটাকে আর এ বলি নাই, পি বলতেছি। পি হচ্ছে প্যানেলের লেন্থটা কত, সেটা হলো 20 ফিট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 10/20 কত আসলো? 0.5। কে বড়? কে বড় আসছে? ডব্লিউ/এল তার মানে এটা হচ্ছে নট স্যাটিসফাইড। জাস্ট যদি রাইট করলে তো নট স্যাটিসফাইড হবেই, বুঝতে পারতেছেন। তাহলে প্রথম কন্ডিশনে নট স্যাটিসফাইড। এবার 2 নম্বর কন্ডিশনে আসি, কেস 2। কেস 2 এ কি হবে? 2 নম্বর যে হুইলটা ওটা বসাবো কোথায়? সাপোর্ট 2 তে বসাবো। বসাইলে 1 নম্বর হুইলটা কি হবে? 5 ফিট ভিতরে চলে যাবে। ওকে, তাহলে শিফটিং করলেন কতটুকু? শিফটিং কতটুকু হয়েছে? শিফটিং কতটুকু 5 হয়েছে? ফিট 5 ফিট হইছে 5 ফিট হয়েছে। তাহলে আগে 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 কত ছিল? আগে আগে ছিল 264, তাই তো? এখন জি স্যার এখন আরো 5 ফিট কি হয়েছে? আরো 5 ফিট ইউডিএল ভিতরে আসবে, তাই না? তার মানে আপনার জি স্যার 264 সাথে অ্যাকচুয়ালি 5 ইন্টু ইউডিএল কত আছে? 5, 25 যোগ করলেই হয়ে যাচ্ছে। বা হচ্ছে যে সবগুলা লোড নেবেন, ডাব্লিউ থেকে W9 প্লাস হচ্ছে এখন কত? আগে ছিল 8, তারপরে আরো 5 হচ্ছে যোগ হলো, টোটাল তো 13 ফিট পর্যন্ত ইউডিএলটা ভিতরে আসবে এখন এই থেকে, তাই না? ইউডিএল হবে এখন এটা 13 ফিট। ওকে, তাহলে এই ভ্যালুটা কত আসলো? এটা আসলো 249 ডাব্লুর ভ্যালু। ডাব্লু ভাগ এল হবে 2.4। এবার জাস্ট লেফট করেন, জাস্ট লেফট করলে কয়টা হুইল আসবে? W1 এবং দুইটা ডব্লিউ2 W2, তাদের ভ্যালু হচ্ছে 10 10 এ 20। আর পি কত বা এ কত? এ হচ্ছে 20, 20 আসলে হচ্ছে 1। কে বড়? এটা। ডব্লিউ/এল বড় এবার জাস্ট যদি রাইট করলে ডেফিনেটলি হবে না। এখানেই যদি না হয় তাহলে এখানে তারও হবে না। তাহলে বুঝতেছি নট স্যাটিসফাইড। তারপর ট্রে চলে যাচ্ছি, এবার তারপর ট্রে চলে যাচ্ছি। এখানে আসেন, এখানে হচ্ছে 3 নম্বর হুইলটা নেব। ওকে, 3 নম্বর হুইলটা নিলে শিফটিং কতটুকু হইলো? আরো 8 ফিট শিফটিং হইলো। বুঝতে পারছি? শিফটিং কতটুকু হইলো? স্যার আরো 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 8 8 ফিট। তার মানে 13 সাথে আরো 8 যোগ করতে হবে। আগে তো ছিল 13, আরো যোগ করেন, কত আসছে? 21 ফিট, রাইট? অথবা আপনি এভাবে ব্যাক ক্যালকুলেশন করে করতে পারেন। এখান থেকে 60, এখান থেকে এটা হচ্ছে 39, তাহলে কতটুকু হইলো? 21 ফিট আপনার হচ্ছে ভিতরে ইউডিএল আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনে টোটাল হুইল লোড কত আসতেছে? 329 হ্যাঁ, আপনি যে আগে ছিল কত? 200, আগে 89 29 হ্যাঁ, তার সাথে 8 ফিট আর অতিরিক্ত আসলো, 8 5 40 যোগ করে 40 দেন। ঠিক আছে, করলে কত আসে এটা একটু হিসাব করে দেখেন। 229, ঠিক আছে? কি যোগ 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 বিয়োগে কোন দিন এক জায়গায় যোগ বিয়োগে নাকি ঝামেলা ছিল, একটু দেখে নিন তো। তাহলে কত হলো? 229। এভাবেও করতে পারেন, অথবা হচ্ছে আমি এখানে ডিটেল দেখাইছি। কি দেখাইছি? যে টোটাল হুইল কয়টা? টোটাল হুইল
প্লাস হচ্ছে ইউডিএল কত ঢুকলো 21 যোগ 21 ইন্টু 5 229 কিপ, তাহলে ডাব্লিউ ভাগ এই যে এখানে ভুল হয়েছে, এটা 120 হবে। জি স্যার হবে, জি স্যার। কত হলো এটা? 229 ভাগ 120 করুন তো কত আসে? ক্যালকুলেশন মনে হয় ঠিক আছে, লেখার সময় 60 লিখছি। জি স্যার 2.74 আসছে। হ্যাঁ এটা একটু কারেকশন আছে, আমি এখানে কারেকশন করে নিই, এটা পরে তখনও কারেকশন করি নাই, এই এখনো কারেকশন করতেছে না, এটা ঠিক করে বলে 120, তাই না? 120, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো এটা হয়ে গেল। এরপরে জাস্ট যদি লিফট করেন কয়টা আসবে? জাস্ট যদি লিফট 3টা করলে 3টা আসবে। এই যে এই ডিক্রিজিং পোর্শনে হুইল গেছে হচ্ছে 3টা, একে 1 2 3, 3 কত আসছে এখানে? 56 আসবে, কারণ আগে 20 ছিল আর নতুন করে 36 যাচ্ছে, 56 আসবে। ক্যালকুলেশন করে আসছে 2.8, এখানে কত আসছে? 2.74 তাহলে কে বড়? W1/A। W1 ভাগ A, বা হচ্ছে এই জাস্ট যদি লেফটের কন্ডিশনটা বড়, তার মানে এখানে স্যাটিসফাই করে গেল। আর করতে হবে? পরের বার না। যাবেন? না স্যার। তো আমি কি হলো, আমরা হচ্ছে পেয়ে গেছি যে হুইল 3 যখন হচ্ছে L3 তে বসবে তখন লোডের যে অ্যারেঞ্জমেন্টটা হবে, এই অ্যারেঞ্জমেন্টে আপনি হচ্ছে U2 L3 এর জন্য ম্যাক্সিমাম টেনশনটা পাবেন। ক্লিয়ার? জি স্যার। হুইল 3 at point L3 gives maximum মোমেন্ট হবে না, দেখছেন? ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম ফোর্স হবে। এটা কোন এক স্লাইডে এটা কারেকশন করছিলাম, ওইটা এখন মনে নাই। at gives maximum force, ওকে। তাহলে এখন বের করি এই ম্যাক্সিমাম ফোর্সটা কত, বের করতে পারবেন না এটা এখন? জি স্যার। এটা একটু খেয়াল করেন, এটা খুব ভালো মতো করে খেয়াল করতে হবে। তো আপনারা তো অলরেডি হচ্ছে গিয়ে করছেন, তাই না? তাহলে এখানে যেটা করতে হবে, প্রথমে 1 ইউনিট লোডের জন্য, প্রথমে 1 ইউনিট লোডের জন্য এই পয়েন্টের ভ্যালুগুলো বাই করবেন। এই প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু বাই করবেন কার জন্য? 1 ইউনিট লোডের জন্য। বুঝতে পারছি? তাহলে এই আপনার পুরো ডায়াগ্রামটা কত আছে এখান থেকে এই পর্যন্ত, এটা এই যে এই ডায়াগ্রামটা তো আপনার 1 ইউনিট লোডের জন্য, তাই না? 1 ইউনিট লোডের জন্য এই পয়েন্টের ভ্যালু কত পাইছেন? এই যে এখানে তো বলেই দিছে, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 1 ইউনিট লোডের জন্য এই পয়েন্টের ভ্যালু 0.71, তাই না? তাহলে এখান থেকে এই যে এখান থেকে কত ফিট দূরে এটা? এখান থেকে আপনার এই 60 ফিট দূরে, এখান থেকে 60 ফিট দূরে এই পয়েন্টের লোড আসছে 0.71, ওকে। তাহলে এখান থেকে আপনার 54 ফিট দূরে কত হবে বাই করতে পারবেন না? 36 into 4 দিছে, এটা পারা যাবে স্যার। হ্যাঁ, 36 এখান into 4 থেকে 0.760। এখান থেকে 48 ফিট দূরে কত, এখান থেকে 42 ফিট দূরে কত, এখান থেকে 33 ফিট দূরে কত, এখান থেকে 29 ফিট দূরে কত, এখান থেকে 15 ফিট দূরে কত, 25 ফিট দূরে কত, রাইট? ওটাই করছি। তাহলে এটা হচ্ছে 1 ইউনিট লোডের স্থানাঙ্ক। তার সাথে কি করতে হবে? তার সাথে হচ্ছে ওখানে তো 1 ইউনিট নাই, 1 ইউনিটের জন্য স্থানাঙ্ক বাড়ি করছেন, কিন্তু ওখানে কি 1 ইউনিট লোড আছে? 1 ইউনিট লোড না, নাই। এখানে আছে কত? আছে হচ্ছে হুইলের 0.7। লোড আছে। তাহলে আমরা এখানে কি করলাম, যে আমি প্রথমে ইনক্রিজিং পোরশন, যেটা ইনক্রিজিং পোরশনটা বাই করতেছি, এরপরে ডিক্রিজিং পোরশনটা বাই করব। আগে ইনক্রিজিংটা শেষ করি। ইনক্রিজিং পোরশনে তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে 0.71 ভাগ হচ্ছে 60, তার সাথে গুণ করব হচ্ছে 60, যেটা আমি ইকুয়েশনের মতো ডেভেলপ করতেছি। লোড কত আছে এখানে? 36। 36। তাহলে W3 ক্যালকুলেশন হয়ে গেল। এরপরে 0.71 ইন্টু 6টা কমন নিয়ে এসেছি, নিলে পরেরটার জন্য কি হবে? পরেরটা হবে 36 ইন্টু 54। তারপরে এটা লোড হচ্ছে 36, ডিস্টেন্স 48। এরপরে এটা লোড 36, ডিস্টেন্স 42। তারপরে লোড হচ্ছে
20, ডিসটেন্স 33, W7 এর ক্ষেত্রে। W8 এর ক্ষেত্রে লোড W8 এর ক্ষেত্রে লোড হচ্ছে কত ছিল? 20, 20 লোড ডিসটেন্স 29। W9 এর ক্ষেত্রে লোড 20, ডিসটেন্স 25। তার মানে ডিক্রিজিং পোর্শনের পয়েন্ট লোডগুলার ক্যালকুলেশন করে ফেললাম। ডিক্রিজিং পোর্শনের পয়েন্ট লোডের ক্যালকুলেশন শেষ। এবার হচ্ছে সেটা তো ইনক্রিজিং পোর্শন না স্যার? হ্যাঁ সরি, ইনক্রিজিং পোর্শনের পয়েন্ট লোডগুলো হয়ে গেল। এবার ইনক্রিজিং পোর্শনের ইউডিএল কিভাবে বের করতে হয় মনে আছে? এরিয়া স্যার, এরিয়া স্যার। এরিয়া বাই করতে হবে। এরিয়া বাই করে তার সাথে গুণ করে দিতে হবে লোডটা। ইউডিএল থাকে। হ্যাঁ, তাহলে এটা এরিয়া কত হবে? তো এরিয়াটা হচ্ছে এখান থেকে এটুকু তো লেন্থ, এটুকু হচ্ছে লেন্থ, কত আসছে? 21। 21 আর এটা হচ্ছে ভূমি, উচ্চতা কত? উচ্চতাটা কত? 5, কারণ 5 ফিট লোড করে পড়তেছে আমার। 0.71 ভাগ হচ্ছে 60, 32 এটা হচ্ছে 21। এটা হচ্ছে এই ল্যান্ডটা, এই যে এই হাইটটা, এই হাইটের ভ্যালু হচ্ছে এটা। বুঝতে পারছেন? এই যে ত্রিভুজটা যে আছে, এই ত্রিভুজের ল্যান্ড কত? 21 ফিট। 21 ত্রিভুজের হাইটটা কত? এই হাইটটা কত? হাইটটা হবে 0.71 ভাগ 60 ইন্টু হচ্ছে 21। এটা হচ্ছে তার হাইটটা। এখানে কারো কোনো কনফিউশন আছে? এই হাইটটা বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার, ক্লিয়ার। তাহলে এইটা পাইলেন হচ্ছে আপনার লেন্থ, এটা পাইলেন হচ্ছে উচ্চতা h, আর এটা পাইলেন হচ্ছে কি ভূমি। তো এই এরিয়াটা কত হবে? এটা হচ্ছে হাফ ইন্টু h ইন্টু b। ঠিক আছে? তাহলে এরিয়াটা পাই গেছেন, এই যে এইটুকু এরিয়া হচ্ছে পাই গেছেন। তার সাথে গুণ করবেন কত? তার সাথে গুণ করবেন হচ্ছে 5। এই যে এই পুরা ক্যালকুলেশনটা এখানে আছে, দেখে নিন। 0.71 ইন্টু 60, তার সাথে গুণ করছি হচ্ছে 21, এটা হলো তার হাইট। আর এরপরে এই যে এই 21টা হচ্ছে, আপনার ভূমিটা। এটা হলো লম্ব, এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই ভালো হতো। আচ্ছা, তার সাথে হচ্ছে গুণ হচ্ছে 0.5 ইকুয়েশন, যে হাফ ইন্টু ভূমি এবং উচ্চতা, তার সাথে গুণ করছে হচ্ছে টোটাল লোডটা, এই যে ইউডিএলটা করলে এই ট্রায়াঙ্গুলারের লোডটা হচ্ছে বের হয়ে গেল। এখানে কারো কোনো কনফিউশন আছে ইনক্রিজিং পোর্শনের এই লোড ক্যালকুলেশনে? কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? ওকে, এবার তাহলে ডিক্রিজিং পোর্শনে আসি। দেখেন খুব খেয়াল করেন, এই ডিক্রিজিং পোর্শনের ভিতরে দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে এই ডিক্রিজিং পোর্শনের এই যে একটা হুইল, এই যে হুইল টু ডিক্রিজিং পোর্শনের আপনার হচ্ছে টেনশন সাইডে আছে, আর হুইল 1টা এটা ডিক্রিজিং পোর্শনের কম্প্রেশন সাইডে আছে। ঠিক আছে? তাই আপনি এখন বলতে পারেন যে কিভাবে বুঝলাম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে করাচ্ছি, তো এনে বলে দিচ্ছি যে এটা হচ্ছে কম্প্রেশন টেনশনে আছে। আপনারা বুঝতে পারবেন না, আপনারা কি করতে হবে, আপনাদের এই হিসাব করে দেখতে হবে। এইখান থেকে এই পয়েন্ট থেকে আপনার এই যে ইন্টারসেক্টটা কত, এক্স এর ভ্যালু পাইছিলেন কত? 12.03, মনে আছে? এটা কত পাইছিলেন? এটা এক্স এর ভ্যালু কত আসছে? 12.03। তার মানে এখান থেকে 12.03 ভিতরে যেই হুইলগুলি থাকবে ওইটা হচ্ছে ডিক্রিজিং পোর্শনের টেনশন সাইডে থাকবে, আর যেই হুইলগুলা আপনার এখান থেকে 12.3 অতিক্রম করে চলে যাবে, সেই হুইলগুলা ডিক্রিজিং পোর্শনের টেনশন সাইডে চলে যাবে। বুঝতে পারছি? তাহলে এখন দেখি এখান থেকে 2 নম্বর হুইলটা কত দূরে আছে। এখান থেকে 2 নম্বর হুইলটা আপনার হচ্ছে 8 ফিট দূরে আছে। আর এই যে এখান থেকে 1 নম্বর হুইলটা কত দূরে আছে? এই যে এদিকে হচ্ছে 8, আর এটা হচ্ছে 5। 8 5 কত হয়?
13 হয়, তাই না? তার মানে 1 নম্বর যে হুইলটা, এই 1 নম্বর হুইলটা হচ্ছে ডিক্রিজিং পোর্শনের আপনার কি কম্প্রেশন সাইডে চলে গেছে, আর 2 নম্বর হুইলটা হচ্ছে ডিক্রিজিং পোর্শনের টেনশন সাইডে আছে। তো এই জন্য যখন হচ্ছে 2 নম্বর হুইল ক্যালকুলেশন করবেন তখন এরিয়া নিবেন হচ্ছে বা এইটা, আর যখন হচ্ছে 1 নম্বর হুইল ক্যালকুলেশন করবেন তখন ত্রিভুজ নিবেন হচ্ছে এইটা। বোঝা গেছে? তাহলে এটা আমরা বের করি, এই যে এই হুইলটা বের করি, এই হুইলের ফোর্স বের করতে চাচ্ছি, এই হুইলটা কত ফোর্স দিচ্ছে। তাই স্নান করে বাই করেন, এখান থেকে ও দূরে আছে, এখান থেকে এই যে আমি যদি চিন্তা করি যে এই পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা কত, এটা আমরা জানি 12.03। এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে আপনার হচ্ছে এই যে এই পয়েন্ট পর্যন্ত এই ডিসটেন্সটা হচ্ছে 12.03। তো এই পয়েন্টের কোঅর্ডিনেট তো আমরা জানি 0.71। তাহলে লম্ব বাই ভূমি করেন, লম্ব হচ্ছে 0.71, ভূমি হচ্ছে 12.03। দ্যাট মিনস এখান থেকে 12.03 দূরে আছে 1 ইউনিট লোডের ক্ষেত্রে, এখান থেকে না সরি 12.003 দূরে আছে 0.71 কিপ। তাহলে এখান থেকে 5 ফিট দূরে কত আছে? এখান থেকে 5 ফিট না তো, এখন দেখতে হবে যে এই যে এখান থেকে এই যে এই কোঅর্ডিনেট থেকে আপনার 2 নম্বর হুইলটা কত দূরে আছে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখেন, এটা হচ্ছে 4.03 দূরে থাকবে, এখান থেকে 4.03 দূরে থাকবে। তাহলে 4.03 দূরে এটা স্থানাঙ্কটা বাই করব। ঠিক আছে, তারপর হচ্ছে 2 নম্বর হুইলের ফোর্সটা হচ্ছে গুণ করে দেবো, গুণ করে দিলে তাহলে এই আপনার 4.03 কিভাবে আসছে এটা একটু হিসাব করে দেখেন না, চলে আসবে। টোটালটা তো হচ্ছে আমার 12.3, 8 দূরে আছে, তাহলে হচ্ছে 12.0 থেকে 8 বিয়োগ করলে তো 4.0 চলে আসতেছে, মানে 12 থেকে কাছাকাছি এক্স্যাক্টলি, যতটুকু লোডে। সেটাই হয়েছে। এখান থেকে এই পর্যন্ত এই ডিসটেন্সটা হচ্ছে 12.03, আর এখান থেকে এই হুইলটা কত দূরে আছে? 8 ফিট দূরে আছে। তাহলে এদিক থেকে এই থেকেও দূরে আছে 12.03 মাইনাস 8, 4.03। এই যে আমি কোঅর্ডিনেটটা দেখাচ্ছি এখানে, এখান থেকে এটা যদি 0 হয়, এখান থেকে এটা 4.03 দূরে আছে, আর এখান থেকে এটা 12.03 দূরে আছে, এখানে দেখানো আছে। আচ্ছা, তো হয়ে গেল এখান থেকে। তাহলে আপনারা করলেন, এবার তাহলে এটা বলা, এটা কি হবে? এটার ক্যালকুলেশন এখানে আছে। এখান থেকে এটা কত দূরে আছে? এই ভ্যালুটা কত? এই যে এখান থেকে এটা কত দূরে আছে? 7.97 হবে, 20 মাইনাস 12.03 যদি করি। এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো, রাইট? এই ত্রিভুজটা, তো এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের 20 মাইনাস এক্স মানে হচ্ছে 20 বিয়োগ 12.03, এটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি। আর এই ত্রিভুজের লম্ব কত আছে? হ্যাঁ, লম্ব আছে হচ্ছে মাইনাস 0.47। তার মানে এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে আপনার হচ্ছে 20 মাইনাস এক্স ডিসটেন্স দূরে আছে 0.47। তাহলে এই পয়েন্ট থেকে আপনার হুইলটা দেখাচ্ছি, কারণ এটা বেশি লেখালেখি হয়ে গেছে, একটু মুছি। এটা জাস্ট হচ্ছে কোঅর্ডিনেট বাই করবেন, ডিসটেন্স বাই করে নেবেন, যোগ বিয়োগ করবেন, চলে আসবে। ওকে, তাহলে এখন দেখেন এখানে এই যে ডিক্রিজিং পোর্শনের কম্প্রেশন সাইডে 1 নম্বর হুইলটা কত ভিতরে গেছে বাই করতে পারবেন? এই টোটালটা কত ছিল? টোটালটা এখান থেকে টোটালটা হচ্ছে 20। তাহলে 20 মাইনাস এক্স করলে কি আসবে? আসছে 7.97। তার মানে যে এখান থেকে 7.97 দূরে আপনার ভ্যালুটা কত আসছে? -0.47। হ্যাঁ, এটা কি প্লাস নাকি মাইনাস?
মাইনাস, মাইনাস তার মানে এখানে হচ্ছে এই যে মাইনাস দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন বলেন এই যে এখান থেকে এই যে এখান থেকে এই যে এখান থেকে এই ডিসটেন্সটা কত? 13। এখান থেকে ডিসটেন্সটা কত? 13। আর 13 থেকে যদি আমি হচ্ছে 12.03 বিয়োগ করে দেই তাহলে কি আসবে? এই যে এখান থেকে কত দূরে হুইলটা আছে এটা বের হয়ে যাবে। বুঝতে পারি নাই? বুঝছি স্যার। স্যার বুঝছি। বুঝতে পারছেন? জি স্যার। আমাদের জি এখানে স্যার। এখানে ত্রিভুজ চিন্তা করলে এভাবে ছিল ত্রিভুজটা, এরকম ছিল না? এটা ত্রিভুজ, অন্য কালার ইউজ করি। এই যে এখান থেকে এই ডিসটেন্সটা কত আছে? 12.03 12.03। এখান থেকে এই ডিসটেন্সটা 7.97 7.97। তো আমার হুইলটা কোথায় আছে? হুইলটা আছে এই জায়গায়, তাই না? তো আমরা আবার জানি যে এই যে এখান থেকে এই হুইলটা হচ্ছে 13 ফিট দূরে আছে। কি হয়ে গেলাম? এখান থেকে এটা 8, এখান থেকে এটা 5, 13 ফিট দূরে আছে। তাহলে আপনি এখান থেকে এইটুকু বের করতে পারবেন না? জি স্যার 13 মানে 12.03 করলে এটা কোঅর্ডিনেট বের হয়ে যাবে। হ্যাঁ, 13 মাইনাস 12.03 করলে অ্যাকচুয়ালি এখান থেকে এই ডিসটেন্সটা বের হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা যখন কোঅর্ডিনেট নিচ্ছি তো বলছি যে এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স কত? 7.97। তার মানে বলছে 7.97 দূরে আছে কত? 0.47। তাহলে 1 ফিটে কত আছে? 1 ফিটে 7.97। অতএব এখান থেকে এইটুক ডিসটেন্সটা কত? এইটুক ডিসটেন্স দূরে 13 minus 12.03 ইনটু করবেন হচ্ছে তার লোডটা, এই লোডটা। ঠিক আছে, এই সবগুলা যোগ করলে পি কত আসছে? 122.934। ঠিক আছে, এর টোটাল ফোর্সটা পাই গেলাম। এবার এটা কি হবে? টেনশন নাকি কম্প্রেশন? এটা তো টেনশন আছে স্যার। টেনশন আসবে। এই তো এই টাইপের একটা ম্যাথ আপনাদের থাকবে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখানে কিন্তু কনসেপ্টটা খুব সহজ। এখন পর্যন্ত যতগুলো কনসেপ্ট করছেন সবগুলার একটা সম্মিলন একসাথে করে একটা ম্যাথ। তো এই ম্যাথে আপনার হচ্ছে কিছু ক্যালকুলেশন আছে। ঠিক আছে, এই ক্যালকুলেশন গুলো তো আপনার 1 মান্থ থেকে করে আসছেন। যোগ বিয়োগ গুণ ভাগের ক্যালকুলেশন, কোঅর্ডিনেট বাই করা, এরিয়া বাই করা, গুণ করা। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশনটা আসলে ভয় পাওয়ার কিছু নাই বা গন্ডগোলের কিছু নাই। আপনি যদি উপরের কনসেপ্টটা ভালো মতো করে বুঝতে পারেন তাহলে এটা কিছুই না। ওকে, সো এই ধরনের একটা ম্যাথ আপনাদের আসবে। আচ্ছা, আমাদের মোটামুটি ক্লাস শেষ। এরপরে হচ্ছে আমরা উইন্ড নিয়ে কাজ করব। উইন্ড, ঠিক আছে, উইন্ড এবং আর্থকুয়েক নিয়ে কাজ করব। আমি এখানে অনেক সময় দিলাম, অনলাইন হওয়ার কারণে দেওয়া গেল। ঠিক আছে, ভালো হয়েছে যারা হচ্ছে ক্লাসে হয়তো এত সময় দিয়ে দেখানো যাইতো না, যেহেতু আমাদের 1 ঘন্টার 10-15 মিনিটের ক্লাস। ঠিক আছে, অনলাইনে হয়ে এটা ভালো হইলো। আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি, রেকর্ডটাও দিয়ে দিচ্ছি। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। কয়জন আছেন আসলে? এখন আসছে একজন যে আসছে ওনাকে আমার রিসিভ করা ঠিক হবে বলেন? ওনাকে রিসিভ করলে আপনাদের প্রতি অবিচার করা হবে। আচ্ছা, সেকশন বি, প্রথমে সেকশন বি নেই। রেকর্ডটা অফ করি। এই ক্লাসটা কবে হওয়ার কথা ছিল আপনাদের? আজকে স্যার গত রবিবার স্যার মিড পরীক্ষার সময়। এটা কবে আমরা মানে কবেকার ক্লাস নিচ্ছি? স্যার আগের উইকের রবিবারের ক্লাসটা নিচ্ছি স্যার। 15 তারিখের? জি স্যার। স্যার বি সেকশনের থার্সডে ক্লাস হবে, লাস্ট থার্সডে। আচ্ছা, ডেটটা একটু বলেন আমাকে। এই যে বের স্যার করছি 18 সেপ্টেম্বর। 18।
18, 9, 25। আচ্ছা হ্যাঁ বলেন। রিটেক 22205050 আছেন? নাই বোধহয়। 55ও নাই। 62 আছেন? 62 তো ক্লাস করবে না বলছে। আচ্ছা তবে 63 তো করছে, নাই 90 আছেন? 90 না, আচ্ছা তবে 96 নাই। 100 তো নাই। 119 ক্লাস করে তো, 119 নাই। আচ্ছা এবার রেগুলার 46, ইয়েস স্যার। 46, তারপর 49, প্রেজেন্ট স্যার। এরপরে আপনার হচ্ছে গিয়ে 50, ইয়েস স্যার। 51, ইয়েস স্যার। 52, ইয়েস স্যার। 53, 53 নাই। 56, 56ও নাই। 56, 57, 58, ইয়েস স্যার। 59, অভিজিৎ তো নাই। আচ্ছা 60, 60, রোল নম্বর 60। আচ্ছা 61, 61, প্রেজেন্ট স্যার। 62, প্রেজেন্ট স্যার। 62, 63, প্রেজেন্ট স্যার। 64, 64, 65, ইয়েস স্যার। 66, স্যার 66 60 আছে স্যার। কে আছে? আর 60 60, হ্যাঁ অভিজিৎ দাস তো ছিল মনে হচ্ছে। না স্যার 60 স্যার পারবন স্যার 60 পারবন। পারবো, অভিজিৎ দাস নাই। আচ্ছা হ্যাঁ, তারপরে হচ্ছে 67, 67, আচ্ছা 69, ইয়েস স্যার। 69, 70, 70, ইয়েস স্যার। 71, ইয়েস স্যার। 72, প্রেজেন্ট স্যার। 72, প্রেজেন্ট স্যার। 73, প্রেজেন্ট স্যার।